কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এখানে যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী জনসমাবেশ, সেই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আপনাদের কৃষ্ণপুর এলাকার মাননীয় বিধায়ক, সবার প্রিয় মুখ শ্রী বিকাশ দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে কি সুন্দর সহজ সরল ভাবে উনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য যাকে মনোনয়ন করা হয়েছে, আমাদের রাজ ফ্যামিলির মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং উনি একটু আগে এত সুন্দরভাবে যে বক্তব্য রাখলেন, নিশ্চয়ই আপনারা সেটা ফিল করতে পেরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্মানিত স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেববর্মা মহোদয় এবং এমডিসি, নামও হচ্ছে কমল, আর কমল চিহ্নে আপনাদের ভোট দিতে হবে, শ্রী কমল কলই এমডিসি, এবং আমাদের বহু পুরনো, ওর সাথে আমার 2016-17 থেকে পরিচয়, এবং আমাদের যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা, এই কৃষ্ণপুরের মাননীয় মন্ডল প্রেসিডেন্ট শ্রী তপন নম মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছে শ্রী জয়ন্ত সাহা, জেনারেল সেক্রেটারি খোয়াই ডিস্ট্রিক্ট, এবং মণিহার দেববর্মা যিনি TWS এর উনি প্রেসিডেন্ট, উনিও উনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা, সবার পরিচিত মুখ কল্যাণী রায় মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামতা এবং অন্যান্য যারা নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। তাছাড়া আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য দুপুর বেলায় আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 35 বছর কি ধরনের রাজত্ব কমিউনিস্টরা এখানে করেছে। 5 বছরের রাজত্ব আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এই জোট আমলের কংগ্রেসের যে জোট 5 বছর, 40 বছর ধরে এই ত্রিপুরাকে কোন জায়গায় নিয়ে গেছে তার ফল ভোগ কিন্তু আমরা এখনো করতে হচ্ছে। বন্ধুগণ, একটা সময় এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে এই ত্রিপুরার থেকে এই যে জগদ্দল পাথর, এই কমিউনিস্টের যে শাসন, তার থেকে আমরা মুক্ত পাবো কিনা। কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পেলেন, ওনার কাঁধে সেই দায়িত্ব নিয়ে নিলেন, তারপর আমরা বুঝতে পারলাম যে না, দেশ এবার সঠিক পথে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে, এবং যে কারণে 2018-তে এই জগদ্দল পাথরকে সরিয়ে ওনার নেতৃত্বে এবং তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির কারণে আজকে আমরা এই জগদ্দল পাথর এবং এই অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। এই 6 বছরে বন্ধুগণ, আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টির এবং IPFTর যে সরকার যেভাবে আমরা চেষ্টা করেছি যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেই দিকে আমরা কিন্তু কাজটা করেছি। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই বোধহয় নিয়ম, এইভাবে রাজনীতি করতে হয়, এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে
এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার আমরা দেখেছি। মানুষ একবার সুযোগ দিয়েছিল তাদের হাত থেকে বাঁচার জন্য 5 বছরের জন্য জোট কংগ্রেস জোটকে, কিন্তু আমরা কি দেখলাম এই 5 বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেসও সে একই কাজ করলো। আমরা তারপর বুঝতে পারলো যে না এদেরকে দিয়ে কিছুই হবে না। যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিতে উনি নিয়ে যাচ্ছেন, তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্ডারি, যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। ত্রিপুরাতে 6 বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বারবার যখন এখানে আমরা 2023 ইলেকশন, এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো, তখন আমি বারবার বলেছি আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোন জায়গার মধ্যে কোন ধরনের ঘটনা উপঘটনা, কোন ধরনের উচ্ছৃঙ্খলতার বা কোন রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আরেকটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানেন যে বক্সনগরের কি অবস্থা। সেখানে তো সবসময় একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সেখানে ছিল। আমরা শুধু সেখানে জিতেইনি, 30,000 ভোটে আমরা সেখানে জিতেছি। বন্ধুগণ, শুধু জিতেইনি, সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি সেখানে বক্সনগরে। এবং আমরা ধনপুরে গত ইলেকশনে আমরা যেখানে মাত্র 3,500 ভোটে জিতেছি এবং সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে, সেই আস্থার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি। বন্ধুগণ, আমাদের এখানে এবার যে লোকসভার ইলেকশন, 2টো আসন আমরা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের 303। গত 2019-এর যে লোকসভার ইলেকশন, আমাদের 303 হচ্ছে আমাদের আসন সংখ্যা। কিন্তু এবার উনি টার্গেট দিয়েছেন, উনি বলেছেন এত কাজ আমরা করেছি ওনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য, এত বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কাজ করেছে। তাদের জন্য যেহেতু কাজ করেছি, কাজের নিরিখে উনি বলেছেন আমাদের 370 আমাদের টার্গেট, এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র উপরে আমাদের এই আসন সংখ্যা হবে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে 2টো আসন আছে, আপনারা সবাই জানেন। এই লোকসভার আসন একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্বে। আর পূর্বেতে কে দাঁড়িয়েছেন? আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। এবং পদ্ম চিহ্ন ভোট, চিহ্নটা কি? পদ্ম চিহ্ন। এবং তাকে, এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে? আমার পূর্বতন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত আমরা গত 27 তারিখ এবং 28 তারিখ যখন আমরা নমিনেশন সাবমিট করতে যাই, 2 জায়গায় বিপুল পরিমাণে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সেই প্রসেশনে ছিল, এবং সেই আমরা নমিনেশন সাবমিট করি। আমরা জানি যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, বোঝা যায় মানুষ এই আমাদের পদ্ম চিহ্নের উপরে ভরসা বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা বেড়েছে, যে কারণে এত এত মানুষ আমাদের সাথে সেদিন পায়ে হেঁটে সেই নমিনেশন আমরা সাবমিট করেছি। যেখানে যায় সবাই কোনো জায়গায় গেলে বলে, স্যার আপনি একটু এখানে মঞ্চে ওঠার আগে এখানে আমাদের শহীদ হয়েছে, তাদের শহীদদের প্রতি আপনি একটু পুষ্পার্ঘ দিন। সমস্ত জায়গায় আমি একবার শুধু সাউথ ডিস্ট্রিক্টে আমি গেছি, সেখানে 69 জনের একটা লিস্ট আমাকে ধরিয়ে দিল যে এতগুলো লোককে এই কমিউনিস্টদের শাসনকালে খুন হয়েছে। বন্ধুগণ, আমি যেখানে যাই, সেখানে কল্যাণপুরী হোক, খোয়াই হোক, তেলিয়ামুড়া হোক, ধর্মনগরে হোক, সেই আপনার আমাদের কৈলাসহরে হোক, সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, যে খুব সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি
ওরা বলতো কি সাইন্টিফিক রেগিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চায় যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন, আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই নয় বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড। সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এখানে আছেন, প্রধানমন্ত্রীকে বারবার বলেন যে আমার দেশের যারা মেয়েরা আছে, মহিলারা, আমার যারা আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন। এই আইনে কি বলেছেন? 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সেই আইন পাশ করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা আমরা মহিলা থানা আমরা করেছি। বিভিন্ন যে থানাগুলো আছে 24/7 মহিলা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি সেখানে। বন্ধুগণ, আপনারা জানেন মহিলাদের জন্য আমাদের যে সমস্ত যারা মেয়েরা আছেন কলেজে পড়েন, তাদের অবৈতনিক কোন রকম এডমিশন ফি, পরীক্ষার ফি দিতে হবে না, সেটাও আমাদের এই সরকার আমরা করেছি। শুধু তাই নয়, এবারের বাজেটে যারা মহিলারা রাস্তাঘাটে যখন যায়, বিভিন্ন জায়গায় কমন যে টয়লেট থাকে, সেই টয়লেটগুলোতে মহিলারাও যায়, আমাদের যারা পুরুষরা তারাও যায়, তাদেরকে যাতে নিশ্চিন্ত মনে যে টয়লেটগুলো আমরা করতে পারি, তার জন্য পিঙ্ক টয়লেট আমরা এইবারের বাজেটে আমরা রেখেছি। দূর থেকেই যেন যারা মহিলারা এবং বাচ্চারা দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আমি কিছুদিন আগে টিএসআর ওদের পাসিং আউট প্যারেড আমি গিয়েছিলাম। 137 জন যে মহিলা আমাদের মেয়েরা আছেন সেখানে প্যারেডে গ্রহণ করেছে। এত সুন্দরভাবে ওরা প্যারেড করছিল এবং তারা প্রাইজও পেয়েছে সেখানে। আমাদের মহিলারা কোনো অংশে কোনো জায়গায় কম নয়। কিছুদিন আগে আমি আমাদের ত্রিপুরার এক মেয়েকে আমি দেখলাম পাইলট হয়ে গেছে। আমাদের ত্রিপুরার এক মেয়ে আমাদের রেলের ড্রাইভার হয়ে গেছে। ভাবুন আমাদের ত্রিপুরার মেয়েরা কোন জায়গায় চলে গেছে। খালি একটু সুযোগ চাই। আমরা ত্রিপুরা সরকার আমরা 1% লেস যেখানে রেজিস্ট্রেশন হবে, যেখানে দলিল হবে, যাতে মহিলারা সশক্তিকরণ হয়। আমার ওয়াইফের নামে, আমার মেয়ের নামে যদি 1% যদি কম আমি যদি কম দিতে পারি তাহলে অসুবিধা কি? যে কারণে এখন মহিলাদের নামে প্রচুর জায়গা সম্পত্তি হচ্ছে, তাতে করে মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। আমরা ত্রিপুরা সরকারের যে কোনো জায়গায় সরকার কোন রকম যদি আমরা স্টল তৈরি করি 50% মহিলাদের দিতে হবে। খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের, যে কোনো মহিলা যারা ভালো খেলাধুলায় বাইরে যেতে চায় তাদের জন্য আমরা অর্থনৈতিকভাবে তাদের সাহায্যের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি। বন্ধুগণ, এসএইচজি গ্রুপ ত্রিপুরার মধ্যে আমাদের সবচেয়ে সাকসেসফুল। 2017-তে আমরা মাত্র 4,000 মাত্র গ্রুপ ছিল আমাদের। আর সেই জায়গায় 2000 আমাদের এক্ষণে বর্তমানে 2018 পরে 2023-এ আমাদের 56,000 এসএইচজি গ্রুপ মহিলা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, এই এসএইচজি গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক যে উন্নয়ন, তাদের আর্থসামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রী যেটা চান সেই কাজটা আমরা করছি। তারা ঘরের কাজও করছে, আর আরেক দিক দিয়ে তারা অর্থনৈতিক, ওরাও কিন্তু উন্নতি হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং তাদের মান উন্নয়নের দিক দিয়ে আমরা সেই সুযোগটা আমরা করছি। বন্ধুগণ, তাতে করে এসএইচজি গ্রুপের সারা ত্রিপুরাতে 5 লক্ষের মতো লোক মহিলা এই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। রিভলভিং ফান্ড থেকে আরম্ভ করে ব্যাংকের মাধ্যমে, আমাদের সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করছি। ভাবা যায় না
প্রধানমন্ত্রী আজকে সেই বলছেন যে আমাদের এখানে যে যারা লাখপতি দিদি ত্রিপুরাতে এতগুলো লাখপতি দিদি হয়েছে যে কাউন্ট করতে পারবেন না আপনার। প্রধানমন্ত্রীজি বলছেন ড্রোন দিদিও বানাবেন, ড্রোনের মাধ্যমে আমাদের গ্রামীণ মহিলাদের তাদেরকে কৃষিকাজে যুক্ত করবেন। প্রধানমন্ত্রীজি যা ভাবেন সত্যি অপূর্ব, যে কারণে উনি বারবার বলছেন। কিন্তু সিপিএম এর আজ পর্যন্ত কোনদিন আপনারা শুনেননি এই ধরনের কথা যে মহিলাদের তাদেরকে সশক্তিকরণ করতে হবে। আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন, যারা যুবক ভাই বোনেরা আছেন তাদের উন্নয়নের কথা বলছেন, কৃষকদের উন্নয়নের কথা বলছেন, যারা গরিব তাদের উন্নয়নের কথা বলছেন। উনি জাতপাতে বিশ্বাস করেন না। আমরা সবসময় দেখেছি আগে জাতপাতের এই নির্বাচন হতো বিভিন্ন প্রদেশে, কিন্তু উনি বলছেন আমার কাছে এই 4টা জাতি আছে, তাদের যদি উন্নয়ন হয় তাহলেই ভারতবর্ষের তথা এই রাজ্যের উন্নয়ন হবে। সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আগে বোধহয় কোনদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে কোনদিন রেল লাইন আবার রেল গাড়ি এইভাবে চলবে, একটা ব্রড গেজের লাইন কিভাবে আসছে। এখন দেখুন প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। রাজধানী এক্সপ্রেস এখান থেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, এখান থেকে বাংলাদেশের সাথে কানেক্টিভিটি। এরই মধ্যে সেটার মানে ট্রায়াল রান হয়ে গেছে, সেটাও বাংলাদেশ দিয়ে যদি যায় সেটা কলকাতায় পৌঁছতে আগরতলা থেকে নিশ্চিন্তপুর থেকে তাহলে শুধুমাত্র 6 থেকে 7 ঘন্টা লাগবে, হয়তো আরো কম লাগবে যখন বন্দে ভারতের মতো ট্রেন চলবে। আমার সাথে এদের যে যারা আধিকারিকরা তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে যাবে। আমি এখন দেখছি কালকে বা পরশু আমি গিয়েছিলাম এক জায়গায়, দেখলাম যে অলরেডি ইলেকট্রিক লাইনও লেগে গেছে। তো বন্দে ভারতও চলে আসবে। আমি বিস্তা রুমে যখন বসি মাঝে মাঝে অদ্ভুত অবাক লাগে। আমি প্রায় ট্রেনে আমি চলাফেরা করি, সেই ট্রেনে বিস্তা রুমের ফটো আমি যখন বাইরে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে পাঠাই, তারা বলছে আমি তো কোথায় আপনি আছেন, বিদেশে আছেন? আমরা আরে না আগরতলায় ত্রিপুরাতে আমি আছি। এইরকম একটা অবস্থা আমরা সত্যি গর্বে আজকে আমরা গর্ববোধ করি। এই হচ্ছে চিন্তা ভাবনার অভাব। আর আগে আমরা কি দেখতাম, কমিউনিস্টদের সময়ে দিতে হবে, করতে হবে, এই তো কাজ ছিল, আর কোনো কাজ না। কেন্দ্র দেয় না, কেন্দ্র ভাত দেয় না, কেন্দ্র চাল দেয় না। আর আমরা এমএসপির মাধ্যমে কৃষকদের থেকে আমরা ধান খরিদ করছি। আমরা মানুষের, সাধারণ মানুষের জন্য এই যে প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন, সেই গ্যারান্টির গাড়ি উনি পাঠিয়ে দিয়েছেন। উনি শুধু মুখে বলেন না, এবং গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন। এইরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন? এইরকম পার্টি আপনি কোথায় পাবেন? তার সাথে আইপিএফটি যুক্ত হয়েছে, এখন মধু আমাদের সাথে যুক্ত হয়েছে। ত্রিফলা শক্তি এখন একসাথে হয়ে গেছে। দুঃখ লাগে এখন ঘরের ভিতর বসে বসে আমাদের বিরোধীদের আর কোনো কাজ নাই, খালি প্রেস কনফারেন্স করে আর খালি মথাদের বকাবকি করে। যারে মথা এই করেছে সেই করেছে, বহু চেষ্টা করেছে মথাকে ভ্রান্ত পথে চলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি মথার যারা আমাদের প্রদ্যুৎ মহারাজ যে আছে, ওনার সাথে আমার কথা হতো প্রায়। আমি বললাম ওদের পাল্লায় আপনি পড়বেন না, মুশকিলে পড়ে যাবেন। আর তাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টারজি অমিত শাহজির নেতৃত্বে আমরা প্রায় নর্থ ইস্টে 11টার মতো যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এর মধ্যে এই অ্যাকর্ড আমরা করেছি। এখন তো আমাদের এই শক্তি দেখে আমাদের তো কিছু বলে না, এখন মোতাকে বলছে। সেই আমার মনে হচ্ছে ওই যে আঙ্গুর ফল টকের মতো যে গল্পটা, সেই শিয়ালের গল্প। অনেকবার চেষ্টা করেছে আঙ্গুরকে ধরবার, যখন অনেকবার চেষ্টা করে সে আঙ্গুরকে নিতে পারেনি, তখন বলছে আঙ্গুর ফল টক। এই হচ্ছে অবস্থাটা। এখন তাদের পায়ের নিচে জমিন এখন সরে গেছে, এখন এই সবই উল্টো পাল্টা যা খুশি বলছে। এখন নিজেদের কংগ্রেস সিপিএম এর জোটও বলে না, এখন কি বলে? ইন্ডিয়া জোট। কি বলে? ইন্ডিয়া জোট। আগে লাল টুপি পরতো, এখন সেদিন দেখলাম ওনাদের নেতা সেই টুপির কালারও চেঞ্জ হয়ে গেছে। অদ্ভুত কি যেন পাল্টাবে আরো, এদের মানে ক্রিকেটের মতো রং পাল্টাচ্ছে। কিন্তু বন্ধুগণ, মানুষ সব বুঝে গেছে যে কমিউনিস্টদের শাসন টেস্টেড, কংগ্রেসের শাসন টেস্টেড। তাহলে আর কাকে দেখবে? বিজেপি ছাড়া, আর বিজেপি এবং তার এলাইট এনডিএ পার্টনার তাদের ছাড়া। কারণ আমাদের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, যেভাবে আমাদের সামনের ইঞ্জিনে যিনি বসে আছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা তো দ্বিতীয় ইঞ্জিনে আমরা বসে আছি, সবাইকে নিয়ে আমরা চলছি, এবং উনি যে দিশা আমাদের নির্দেশ দেখাচ্ছেন সেই দিশায় চলছে। G20-তে আপনি দেখুন সমস্ত
সারা পৃথিবীর সমস্ত লোক এসছেন প্রধানমন্ত্রীজিকে এত সম্মানের সাথে দেখে। আজকে যে জায়গায় ভারতকে নিয়ে গেছেন 5 ট্রিলিয়ন অর্থনীতির অবস্থার মধ্যে আমরা চলে গেছি, এরই মধ্যে আমরা তৃতীয় স্থানে যাওয়ার চেষ্টা করছে। একদিক দিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক ভাবে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম করছে, আরেক দিক দিয়ে দেশকে যাতে আমরা সিকিউর থাকতে পারি। এতদিন ধরে আমাদের সৈন্যদের গলা কেটে আমাদের দেশে ফেলে রাখতো, আর যখন প্রধানমন্ত্রীজি বলছেন ऐसा नहीं होगा, छोड़ेंगे नहीं लोगों, एक एक करके बदला दूंगा, যখন উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে কিন্তু মুখ একদম ছোট হয়ে গেছে, আর কোনো খবর নেই। আর চায়নার কথা আপনারা জানেন, ডোকালামের ঘটনা তো আপনারা জানেনই। হাজার হাজার বর্গ কিলোমিটার চায়নারা এখন আমাদের দখল করে নিয়েছে। এখন অরুণাচল নিয়ে ওরা কথা বলে, এইগুলো এখন কিন্তু খালি মুখেই বলে, আর কদিন বাদে মুখও বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন 56 ইঞ্চির যে সিনা, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাজে আমাদের চিন্তা করার কিছু নেই। বন্ধুগণ, আমি নিশ্চিত আমরা তো জিতবই, দুটো সিটই আমরা জিতবো। কিন্তু যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে কত ভোট আমরা পেয়েছি, সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের মহারানী কৃতি সিং যে দেববর্মা মহোদয়া যে যখন পার্লামেন্টে যাবেন তখন যাতে এইভাবে যেতে হয় যে মানে হাইয়েস্ট স্কোরার, সবচেয়ে বেশি ভোটে আমি জিতে এসেছি। কাজে আমাকে দেখতে হবে 1 নম্বর যেন এই আমাদের এই যে মিস্টেক যে আমাদের কনস্টিটিউন্সি, তার থেকে আমরা সবাই মিলে পাশ করাবো। বন্ধুগণ, এই দেশকে যদি বাঁচাতে হয় এখনো সময় আছে, বিভ্রান্তির কোনো স্থান নেই। এদেরকে তো বলে লাভ নেই। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি যে আপনারা কেন এই রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছেন। আমার যারা 3 জন বিধায়ক তারা উত্তর দিতে পারেনি। উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন? মাথা হেড করে বসে ছিল, তারা উত্তর দিতে পারেননি, কি বলবেন? কিন্তু এখন ওরা আবার একসাথে হয়েছে, কারণ একজনের পায়ের নিচে মাটি নেই, আরেকজনের পায়ের নিচেও মাটি নেই। এখন হাওয়ার মধ্যেই আছে ওরা, জানি না আলটিমেটলি কোথায় যাবে। হয়তো বা মনে হতে পারে যে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, কোনো এক মিউজিয়ামে রাখতে হবে, কোনো এক সময় বলতে হবে ত্রিপুরাতে এই কমিউনিস্ট ছিল, এরা এইরকম দেখতে, এইরকম কংগ্রেস ছিল, এরা এইরকম, এবং তাদের স্থান হবে মিউজিয়ামে একদিন দেখবেন। আমি বলে গেলাম, হয়তো আমরা থাকবো না এখানে। ভারতীয় জনতা পার্টি পণ্ডিত দীনদয়ালজির আদর্শে বিশ্বাস করে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করে। আমরা দেশকে নিয়ে প্রথমে আমরা চিন্তা করি, তারপর আমাদের পার্টি নিয়ে চিন্তা করি, তারপর নিজে। এই ধরনের মানসিকতা, একদিকে আধ্যাত্মিক চিন্তাধারা। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, সারা ভারতবর্ষে কিরকম একটা অবস্থা আপনারা চিন্তা করুন, বলুন তো। আপনারা তো নিজেও দেখেছেন, আমরাও দেখেছি। এটা আস্থার বিষয়, ধর্মের বিষয় না। সেখানে সব ধর্মের সবাই উপস্থিত ছিল। 500 বছর যেখানে কত মানুষ শহীদ হয়েছে, সেই জায়গার মধ্যে এই যখন অযোধ্যাতে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, মনে হচ্ছে এই দেশের মধ্যে আবার রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রায়শ কথায় আমরা কি বলি, যারে রামরাজ্য নাই, এখন আর রামরাজ্য নাই। কিন্তু অর্থাৎ রামরাজ্যের সময়ও 500 বছর আগে এই আমাদের ভারতবর্ষের মধ্যে মানুষ তার যে সমস্যার সমাধান যখন যেত প্রভু রামের কাছে, সেই সমস্যার সমাধান হতো। আইনের শাসন ছিল। সেই শাসন প্রধানমন্ত্রী 22 তারিখ জানুয়ারি যখন সে প্রাণ প্রতিষ্ঠা করলো, মনে হচ্ছে আবার ভারতবর্ষ আবার রামরাজত্ব আবার নতুন ভাবে শুরু হয়েছে। বন্ধুগণ, জাতি জনজাতি আমরা সবাই একসাথে এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রীজি সারাটা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে, আমরাও চেষ্টা করি সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করার, এবং সেইভাবে আমরা কাজ করব। কারণ মানুষের জন্য আপনাদের ভোটে যারা এখানে জনপ্রতিনিধি হন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু এই একমাত্র বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের সাথে থাকতে চায়। আপনারা একটু ভাবুন, সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, এটা তো আর পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন সময় করেন না। অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক সবসময় রাখার জন্য উনি মন কি বাত অনুষ্ঠান প্রতি লাস্ট রবিবার প্রতি মাসে উনি করেন। সেটা কি কারণে? 4-5 জন লোকের সাথে কথা বলেন, কমিউনিকেট করে মানুষের সাথে যখন কথা বলবেন আমরা, তবে দেখবেন ওর সাথে সম্পর্ক স্থাপন হয়। কারণ
আপনার কাজের কারণে হয়তোবা যারা মন্ত্রী হয়, যারা জনপ্রতিনিধি হয়, অনেক সময় মানুষ থেকে দূরে যাতে না যায়, সেই ব্যবস্থার আরেক নাম হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আমরা চাই না, প্রধানমন্ত্রী বারবার আমাদের মার্গদর্শন করাচ্ছেন যে এইভাবে আমাদের চলা উচিত, মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমি এর মধ্যে গত 2022-এ একটা অ্যাপ বের করেছিলাম। সেখানে পোর্টালে কি দিয়েছি আমরা, আমার সরকার করে। আমার সরকারের কি লাভ, যে সমস্ত গ্রামে গঞ্জে যখন মানুষ গিয়ে দেখবে এই রাস্তাটা খারাপ, ফটো তুলে সেটাকে আপলোড করবে। কোন জায়গায় ইলেকট্রিসিটি খারাপ, সেটাকে ফটো তুলে আপলোড করবে। তখন সেটা ওখানকার যে আমাদের ভিলেজ কমিটি বা আমাদের যে জিপি লেভেলে যদি সেটা সমাধান না হয়, এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি সমাধান না হয়, ডিস্ট্রিক্ট লেভেলে আসবে। ডিস্ট্রিক্ট লেভেলে যদি সমাধান না হয়, চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যেন কাজটা সম্পূর্ণ হয়, এর জন্য আমরা সেই পোর্টালের নাম দিয়েছি আমার সরকার। অর্থাৎ আমরা সবার সাথে আমরা থাকতে চাই। বন্ধুগণ, আমরা বহু দেখেছি এতদিন ধরে জনজাতিদের ভোট ব্যাংকে পরিণত করেছে, কিন্তু এখন জনজাতিরা বুঝে গেছে এই ত্রিপুরাকে বা জনজাতিদের যদি উন্নয়ন করতে হয়, একমাত্র মোদীজি সেটা পারবেন। যে কারণে আমাদের সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মাথায় একসাথে আমরা হয়েছি, এবং এই যে ঐক্যটা আমাদের হয়েছে, এই যে অ্যালায়েন্স হয়েছে, আমি আশা করি আগামী, আমরা তো রেখে যাব না, কমসে কম 50 বছর সেই ঐক্য থাকবে এবং আমরা ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করব। একজন আরেকজনকে সন্দেহের চোখে আমরা দেখবো না, একজন আরেকজনের মনের কথা বুঝতে চেষ্টা করব। যদি না হয় সেটা বলবো, তবে ঐক্যের মাধ্যমে, যেটা থামসা বলে, সেটার আরেকটা নাম আমি বলছি ইংরেজিতে, যাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ সমস্ত আমরা বিভিন্ন আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন রূপে সঙ্গে আমরা আছি, কিন্তু সবকটার মধ্যেই কিন্তু আমরা আমাদের পণ্ডিত দীনদয়াল কি বলছেন, যে একটা বীজ যদি একটা বীজ যদি আপনি মাটির মধ্যে পুঁতে দিন, সেখান থেকে যখন সেই গাছটা হয়, তার ফল হয়, ফুল হয়, তার গাছ পাতা হয়, বিভিন্ন স্টাইলের হয়, কিন্তু আসলটা কোন জায়গায়? বীজ থেকে কিন্তু আমাদের উৎপত্তি। সেটা যেন আমরা নিজেদের সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো যাতে আমরা ভুলে না যাই। আমরা মহারাজাদের সম্মান দিতে আমরা জানি। সিপিএম এর কমিউনিস্টরা এসে মহারাজাদের ঘরের ভিতর ঢুকে দিয়েছিল, ওদের নামই নিত না, কিন্তু আমরা জানি মহারাজাদের যে ধরনের কাজ ওনারা করে গেছেন, রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, সব জায়গায় আমরা দেখতে পাই। সেখানে সেই জায়গার মধ্যে আমরা এসে মহারাজার নামে বীর বিক্রম কিশোর যে এয়ারপোর্ট, তার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার হাত ধরে সেখানে মর্মমূর্তি প্রতিষ্ঠিত করা হয়। এবং এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন অন্য সাইডে চলে আসতো, সেই যে আগের যে মূর্তিটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে এটা ফাইবার গ্লাসে যেহেতু ভেঙে যেতে পারে। এর জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমাদের এয়ারপোর্ট অথরিটিকে বললাম একটু জায়গা দিন, ওনারা জায়গা দিল। এই মাসখানি আগে নতুন ভাবে আবার মহারাজার ওনাকে আমরা মর্মমূর্তি সেখানে ব্রোঞ্জের সেখানে আমরা আবার প্রতিষ্ঠিত করলাম। শুধু তাই না, আমার বাড়ি কামানচবনির সামনে আপনারা জানেন একটা আইল্যান্ড আছে, মসজিদ পট্টি ঠিক ওই দিক থেকে যদি বের হন আপনারা, সেই আইল্যান্ডের নাম গোত্রহীন। আমরা ছোটবেলায় দেখেছি ওখানে মাইল ফলক ছিল, 0 মাইল ফলক, সেই মাইল ফলক মাটির নিচে চলে গেছে। এখন যেহেতু এরকম একটা অবস্থায় এসেছি, সেটাকে আবার পুনরুদ্ধার করেছি এবং সেই যে জায়গাটা কামানচবনির পাশে আইল্যান্ড, তার নাম দিয়েছি, ওখানেও মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং বীর বিক্রম চবনি নাম দিয়েছি। যে জায়গা এত বছর ধরে কমিউনিস্টরা রাজত্ব করে ইচ্ছে করে, ওরা চাইতো না যে এগুলোর নামকরণ হোক, এবং আমরা বারবার চেষ্টা করছি। আমরা জানেন 28টা মাত্র এসেছি আসন সংখ্যা, আমরা চাই 28টা সংখ্যা দিয়ে 28টার মধ্যে আমাদের জাতি 19টা জাতিগোষ্ঠী আছে আমাদের ট্রাইবেল এলাকায়, কিন্তু তাদেরও সাব ট্রাইবস আছে, তাদের যাতে ওখানে রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্য 50 আসন করার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি। আপনারা জানেন আমাদের ছেলে মেয়েরা আছে যারা জনজাতিরা, তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার থেকে আরম্ভ করে বিভিন্নভাবে বিভিন্ন যে হোস্টেলগুলোতে থাকে, সেখানে ওনাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা দিই। ওনাদের যাতে ইউপিএসসি পরীক্ষা হোক, টিপিএসসি পরীক্ষা হোক, বিভিন্ন যে ধরনের পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে বিনা পয়সায় ওনাদের এই ত্রিপুরা সরকার থেকে আমরা চেষ্টা করি ওনাদের উন্নয়ন। আমি বারবার বলি, প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে নর্থ ইস্টে যদি ডেভেলপ না হয়, তাহলে আমাদের দেশও ডেভেলপ হবে না। আর আমি বলছি
জনজাতিদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ত্রিপুরাও কোনদিন ডেভেলপ হবে না, এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। সবকে সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই নীতি নিয়ে সবাই আমরা মিলে প্রধানমন্ত্রী যে 4 জাত আমাদের বলেছে, সেই 4 জাতের যদি উন্নয়ন হয়, আমি নিশ্চিত যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চিত আমরা বানাবো। এবং এই কারণে আপনাদের এই আঙ্গুলের খেল কিন্তু আপনাদের হাতে। কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? পদ্ম চিহ্নে ভোট দেবেন, মোদীজিকে ভোট দেবেন। আর পূর্ব আসনে কাকে ভোট দেবেন? মহারানী কৃতি সিং। মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে ভোট দিতে হবে। এবং পশ্চিম আসনে আমি জানি না, যেন রাস্তা দিয়ে অনেকে পশ্চিম আসনের লোক যাচ্ছেন হয়তো, তাদেরকে বলবো আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ। কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম, সিপিএম এর কর্ণধার জিতেন চৌধুরীর, হেডলাইন্স ত্রিপুরাতে। লাস্টে উনি বলছেন, আপনারা চিন্তা করবেন না, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। কইছে তো নীরব বিপ্লব হবে, ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন, কালকেই বলেছে উনি যে এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। হবে না? বন্ধুরা, আজকের এই যোগদান সভা এটা কোনো বড় নির্বাচনী সভা নয়, যোগদান সভা। এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএম এ রয়েছে ওনারা এসছেন, ওনাদেরকে আমি স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, এই ডিস্ট্রিক্টের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয়, আর সম্পাদী এখানকার কাউন্সিলর, আমার নাম লিখে অক্ষণে দিচ্ছে তারা, কত পণ্ডিত। এখন বাদ রয়েছে যে সুশান্ত দেব, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি, নজওয়ান, বিশালগড় থেকে এমএলএ, আর রয়েছে সবচেয়ে শান্ত কর্পোরেটর কে? জয়া ধানর। ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে। আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা। আর এখানে তো মহিলাই মহিলা, জেন্টস আছে। তোমরা কজন আছো জেন্টস? এরা তো এখানে তো 90% মহিলা, 10% জেন্টস। আবার জেন্টসরা হাসেও শুনলে তোমরা লজ্জা লাগে না? এরা 90% আয় বেরিয়েছে, তোমরা 10%। পাপিয়াদের লইলে 100% হয়ে যাবো গা। বন্ধুরা, নির্বাচনী জনসভা, যোগদান জনসভা, আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি, যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোনো মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে, আর তার জন্য আমরা চুপচাপ
বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করব। তো সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকলাব জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি। মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি, এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনোদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। এদের তো আরো কাহিনী আছে। আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম তা আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে 2 ফুট উঁচা একটা লাগিয়ে দেবে। মানে আপনি নিজে তো কথা বলতেই পারবেন না, মিছিল মিটিং করলে ডিস্টার্ব করবে, তারপরে আপনি কার্যক্রম এখানে রেখেছেন, ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে, আর তারপরে আপনার ঝান্ডা লাগিয়েছেন 4 ফিট, তার উপরে 8 ফিটের ঝান্ডা লাগিয়ে দেবে। মানে ইলেকশন মানে রাজ্যের মধ্যে ত্রাস্ত তৈরি করে রাখা, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই। রাজনীতিকে और ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে কমিউনিস্ট পার্টিরা। আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, কারা হয়েছিল? তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা। আজ এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে, এক ক্যান্ডিডেট ওনাদের। সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল?
ছয় আগরতলা থেকে আপনাদের এখনই বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়া সিপিএম ধরে চল চল সিপিএম ধরে আই, ফ্লোবাইন পিটা গিয়ে মরে তিনি এসির নিচে বইয়ে থাকে আর ক্যামেরা দেখলে এমন করে গাম পালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়া মুছবো, ওনার উঙ্গলি দিয়ে এমন কষ্ট করার দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল দিয়া ঘুরে তেনের লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা, সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি, সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্টু ভাঙ্গা লাইছে। পার্টি অফিসে আমিও গিয়েছি, মেলার মাঠে দিন দুপুরে গেছি। যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার, রীতিনীতি, সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি। গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি, আমার শপথ গ্রহণ আছে, আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আর আপনি কি করেছেন এতদিন যাবত? আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা। এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে 6 নম্বরে ডেবাই হয়। কি অবস্থা! এই দিন ভেবেছিল ছয়গরতলার লোক দেখতে হবে, কমিউনিস্টের অফিস থেকে মিটিং করে বেরোবে। তাহলে এতটা বছর সিপিএম কংগ্রেসের মারামারি দরকার কি ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানুষের উপর অত্যাচার করার দরকার কি ছিল? কংগ্রেস করার সুবাদে বিপিএল কার্ড পর্যন্ত কেটে দিত, মনরেগার কাজ পর্যন্ত দিত না গরিবদেরকে। এই ছিল কমিউনিস্টদের রীতিনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আপনারা বাড়ি বাড়ি যান, সবার কাছে, মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য। মানুষ দেবে আমাকে আশীর্বাদ। কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। কমিউনিস্টের উপরে নেতাগুলি একত্রিত হয়ে গেছে, তাদের সঙ্গে তার কারণ আছে। তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের পেট চালানোর জন্য পার্টি চাই। কারণ কি, এরা কোনো রোজগার করে না, পার্টি করাই তাদের প্রফেশন। কমিউনিস্টের সময় এখন তো আর মেয়ে বিয়ে দেয় না। কমিউনিস্টের সময় কোনো কমিউনিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো, যদি ছেলে কি করে, ছেলে পার্টি করে, তাহলে বড় পদবি হয়ে গেছে। আর তারপর যদি কোনো একটা পদ থাকে, লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময়, মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কার লোক হয়েছে? লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে। বাপরে বাপ, মনে হয় যেমন ডিএম এর লোকে বিয়া ঠিক করে। আর ওখানে এই লোকাল কমিটির মেম্বারের অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? পঞ্চায়েত দিবেননি কেউ?
সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি, তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে? দিবে না। এখন বিয়ার লইগা বিয়া থা করণ লইগা কংগ্রেসের লোক মিলছে গিয়া, আর যেই যে লোক মিলছে এরার বাড়িতে কোনো মহিলা যায় না। এদের ব্যবহার মহিলাদের প্রতি সঠিক নয়। এরা মহিলাদেরকে দুর্গা রূপে দেখে না, মহিলাকে পার্বতী রূপে দেখে না, সরস্বতী রূপে দেখে না। এরা মহিলাদেরকে হেন দৃষ্টিতে দেখে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি মহিলাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। তার জন্য 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী এমপি এমএল এর জন্য মহিলাদের জন্য এনেছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য কমিউনিস্টের সময় মাত্র 6000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকের দিনে প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। মেরে মিত্র, আজকে কেন এত বড় মাত্রায় মহিলা আসছে বিজেপির মিছিলে, মিটিং এ? কারণ কি? মহিলারা জানে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পার্টি যারা স্বনির্ভর মহিলা দেখতে চায়, যারা মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্তি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা হোক, মহিলাদের নামে দেওয়ার ব্যবস্থা করেছে। কই কমিউনিস্টরা তো মহিলাদের নামে কোনো কিছু দেয়নি, মহিলার নামে কোনো কিছু করেনি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের প্রতি ভাবনাত্মক ভাবনা দেখাতো, বলতো ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে। ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে মানে ঘরের মধ্যে মহিলাদের যে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি? কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে? মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয় তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে। আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, এটির কি বানায় রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে, যেই কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে। তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে।
এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্না করে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো, এটা তেরের নামে, রান্না করে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো ফুলামেনলি আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিচ দিছ, না না এটা তো যে মিষ্টি লাগতেছে, একদম আমার জিব্বা দিয়া জলে পড়ছে, জালের কোনো মিষ্টি। কারণ ঘর যাইতে গেছে, গ্যাসের চুলা জায়গা, 5 কিলো চাউলও জায়গা, শৌচালয়ও জায়গা, বাড়িও জায়গা, কাগজও জায়গা। মেরে মিত্র, আমি হাসি দিয়ে বলি মহিলাদের উপর অত্যাচার হয় শুধু আর্থিক কারণে। মানুষকে বিয়ে দেওয়ার পর আজকে কম হয়ে গেছে পণ প্রথা, বাপের বাড়িতে স্কুটার লিয়ে আমার লিগা 20,000 টাকা নগদ লিয়ে মদ খেয়া পয়সা উড়ানোর পর বউরে পিঠটা সেরা কয় বাপের বাড়িতে মদের টাকা লইয়া আয়। এই তো ছিল কমিউনিস্টের সময় ত্রিপুরা। আর আজ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে নারী সশক্তিকরণের ত্রিপুরা, নারী সশক্তিকরণের ভারতবর্ষ। মহিলাদেরকে যদি রেপ করা হয় তো নরেন্দ্র ভাই মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে 18 বছর নিচে কোনো মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। এই কমিউনিস্টরা বৃন্দা করার কংগ্রেসরা পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা করাত মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে, এত বড় ফুটা লাগা পার্লামেন্টে বিরোধ করেছে, ইতিহাস সাক্ষী, ভিডিও উঠিয়ে বিরোধ করেছে, না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন? একটা মহিলা হয়ে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না, মহিলা বলে। নরেন্দ্র ভাই মোদী ফাঁসির সাজা এনেছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে। কারণ কি? জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না, সে 1 ইঞ্চ জায়গার মালিক আর থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। এমন হয় আমাদের এখানে কলকাতা থেকে মেয়ে বিয়ে হয় না তো তাকে জমিনের মালিকানার হাত থেকে ছাড়িয়ে দেওয়া হয়। জম্মু কাশ্মীরে 1947 থেকে চলে আসছিল, কংগ্রেস সিপিএম মেলে এগুলো রেখেছিল। নরেন্দ্র ভাই মোদী 370 উঠিয়ে বরাবর করেছে বাকি সব প্রান্তের সঙ্গে মেলে। আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র ভাই মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লব দেব। তার মানে 50% মহিলাকে দিয়েছে মেরে মিত্র। ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়ে দিছে। একটার মধ্যে আশিস বাবা, আর একটার মধ্যে কি রিয়াং, যতীন্দ্র রাজেন্দ্র রিয়াং। মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে।
আর কংগ্রেস আর সিপিএম মিলে দুইখান পুরুষ দিয়েছে, মহিলাদের কোনো স্থান নেই মেরে মিত্র, কংগ্রেস সিপিএম এ কোই স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে, সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা করে আরেকটা। সবচাইতে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি মেরে মিত্র। তার জন্য বিপ্লব দেব যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যে নুন দেয় না, এমনিতেই যদি কুলায় উঠতে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয় ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই কইছেন, নীরব বিপ্লব। নীরব না, তেমন টের পাইছে নাম নে, নীরব সরব দুইটা হইব। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র। এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল। ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না। যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু, তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজকর্ম কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করতো ত্রিপুরাতে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না, সেটা পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো। মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। সচ বল রা হুঁ, আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়, ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরে ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি বাড়ি যান। লোকসভার ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়ি বাড়ি যেতে পারবো না। আমার জন্য আর নরেন্দ্র ভাই মোদীর জন্য বাড়ি বাড়ি যাবেন, যেতে পারবেন। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো মহিলাদের সামনে তুলে ধরতে পারবেন। আমি যে মহিলাদের বিষয়ে কথাগুলো বলেছি, এটি কি সত্যি বলেছি না মিথ্যা মনে হয় আপনাদের? কেউ মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? কার কার মিথ্যে মনে হয় হাত তোলো তো। তুলে না। আমার জন্য যাবেন আপনারা, বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন। লিফলেটটা পেয়েছেন? লিফলেট পেয়েছেন? আমার একটা লেটার আছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগানো। আর এখন যে বিপ্লব দেব মহিলাদের উপরে বলল, আমার পুরো ভাষণ শুধু মহিলাদের উপরে ছিল। আপনারা এই 6 নম্বর আগরতলার আপনাদের এরিয়ার মধ্যে মহিলাদের বিষয়ে আমি যা যা বলেছি, আপনাদের দ্বারা যেই মহিলারা এখানে আসেনি ইস কার্যক্রমে,
তাদেরকে গিয়ে বলুন বিপ্লব দেব এসেছিল, উনি কথা বলেছেন, তুমি তার সঙ্গে সম্মত আছো কিনা। দেখবেন আপনি আপ সমস্ত মহিলা আপনার সহযোগ হয়ে আপনার সাথ দেবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কালকে থেকে সময় বের করে, আজকে তো রৌদ্রের মধ্যে আপনারা এসছেন, 5টা 5:30টার পর যখন রৌদ্র কমে যায় তখন বাড়ি বাড়ি ডোর টু ডোর করা, সকালে ডোর টু ডোর করা, বাড়ির কাজকর্ম করুন, কিন্তু সমস্ত মহিলাদেরকে একত্রিত করুন, সমস্ত বাড়িতে যান, দেখবেন মানুষ নরেন্দ্র ভাই মোদীকে আর বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য বসে আছে। শুধু যাওয়ার অপেক্ষায় আপনারা বাড়িতে যান, মানুষ ভোট দেবে আর সেই দিশায় কাজ করবে। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন। কে কে করবে যার হাত উঠাও। এদিকে তারা করতো না, সিপিএম এর লেগে বসতে দেন, হ্যাঁ এদিকে সিপিএম এর লেগে বসতে দেন, চাইতেন না তো। কার জন্য ভোট চাইবেন? কার জন্য? নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য। কার জন্য? নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন, বাড়ি বাড়ি যাবেন, আর একটি ভোটও যাতে নষ্ট না হয়। ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক ভাবে জাগরুক, কিন্তু এই জাগরুকতাকে কমিউনিস্টরা মিসইউজ করেছে লম্বা সময়। এই জাগরুকতাকে কাজে লাগিয়ে ক্যাডার রাজ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আজকে যখন ক্ষমতা হারিয়ে গেছে, তখন দেখবেন কত মিডা মিডা কথা কয় তারা। একবার ইয়াদ করুন, 2018-এর আগে বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল, এখন এমপি আছে, তবু আপনাদের দিকে তাকায়, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের হৃদয়ের কাছে যায়। কমিউনিস্টের লোকাল কমিটির মেম্বারের দিকে তাকানো যেত না। ইয়াদ করো, ঠিক বলেছি? কমিউনিস্টের লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো আমরা চোখ খুলে লয়ে যাবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হ্যারি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাটির মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। তাই আমি আপনাদেরকে বলি, একটা কথা দেখছেন নি, আমি আমার উপর রৌদ্রটা গেছেনি, এবার বুঝছেন ঈশ্বর বিজেপির লোকের গেছেনি রৌদ্রটা। ওই সামান্য জায়গা রয়েছে, রৌদ্র নাই, হাওয়াও চলতেছে। কারণ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক। প্রকৃতিও চায়, চায় না প্রকৃতি? প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই হি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। কারণ কি, উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন। তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা, বোনেরা, ভাইয়েরা মিলে মিশে পুরো এরিয়াতে ডোর টু ডোর করে সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীর জন্য আর ভারতবর্ষের কল্যাণের জন্য, আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য, এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন। একবার আমার সঙ্গে বলেন, একবার হাত তুলে বলে, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, 6 नंबर अगरतला की, महिला मोर्चा की, महिला मोर्चा की। अब सुशांत बेर से युवा मोर्चा ना करले बच्चे रास्ता, तो युवा मोर्चा की, देखो युवा मोर्चा स्लोगान दे, महिलार आवाज बेर नहीं दीदी, युवा मोर्चा स्लोगान दे, आवाज दे महिला देश में टेस्ट पर एक बार युवा मोर्चा की। अरे পারো না মহিলা, আরেকবার পারবা নি জোরে? সবাই জেন্টসরা
জোর করে দেখি মহিলারা হারাইতেন পারেন কিনা। যুব মোর্চা কি তারা বুঝি আইয়ে সুশান্ত, কি অবস্থা তোর? সুশান্তর অবস্থা কাহিল, যুব মোর্চার প্রেসিডেন্ট, তার একটা মালা দিয়ে দেন আপনারা নিচে। তুমি এভাবে থাকলে মহিলারা তোমার মোর্চাই নিয়ে যাবো গেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুক্তি মহানায়ক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার। সংগ্রামী বন্ধুগণ, মা ও বোনেরা, আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমের প্রার্থী রাজেন্দ্র নারায়ণ আজকে মনোনয়নপত্র দাখিলের আজকের এই মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এই সময়ে ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে এই সময়কে সভাপতিত্ব করবার জন্য আমি ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান শ্রী নারায়ণ করের নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব উপস্থিত সকল বন্ধুদের পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। আজকের এই মহতী সমাবেশের সভাপতি শ্রী নারায়ণ করকে সভাপতির আসনে অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। আজকে ইন্ডিয়া মঞ্চের অন্যতম সহযোগী দল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। মোদী সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপালি ঘোড়া তরুণ লীগে ইনকিলাব জিন্দাবাদ। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন।
লোকসভা নির্বাচনের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াল। সবাইকে নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র দেব। এই মনোনয়ন পত্র দেওয়ার জন্য যেখানে আপনারা সামিল হয়েছে হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা বোন এবং বন্ধুগণ, এখানে আমাদের এই সভার শ্রদ্ধেয় সভাপতি আমাদের জাতীয় কংগ্রেসের নেতা এবং আমাদের দেখছেন সবাইকে আমি নমস্কার, আশীর্বাদ আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করবার জন্য, যুববন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের কাজের সুযোগ পাওয়ার জন্য। সেজন্য এখন পর্যন্ত আমি দেখছি মানুষ হাজার হাজার মানুষের জমাই হয়েছেন। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। তারপরে পুরো আন্দোলন ঘুমাইয়া ধরো চুরমুখা পর্যন্ত এই আমবাসা টাউন হলের সামনে এসে মিছিল সমাপ্ত হয়েছে এবং এখানে জনসভা হচ্ছে। এবং যেটা বলছিলাম যে মিছিলে কিন্তু কংগ্রেসের নেতা, রাজ্য নেতৃত্ব বিকশিত ভারত আমাকে বোঝান, যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে, সেই বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এটা তো বিকশিত ভারত যে স্লোগান, এই স্লোগানটার সাথে বেমানা। আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন, যারা জন্ম নিচ্ছেন, ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। 70 সালে বিভিন্ন সরকার কেন্দ্রে রাজত্ব করেছে। সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল। আর এই 10 বছরে মোদীর জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর। তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে। গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে।
আয় কি বাড়ছে সন্তানেরও? আপনার আমার আয় একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের বন্ধু না। এই সরকার কিছু বড় লোকদের বন্ধু, কর্পোরেট জগতের বন্ধু। যে কর্পোরেট জগতের 1% লোকের কাছে দেশের 50% সম্পদ জমাকৃত রয়েছে। এইভাবে দেশ চলতে পারে না। ভারতবর্ষের একটা সুনাম রয়েছে, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে। সেই সুনাম আজকে নেই। আর আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন, এবং সর্বোপরি রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র, নির্বাচনে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ভিজিলেন্স লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র খতরে মে হ্যায়, বাঁচাতে হবে আপনারা আমাকে। বেকারত্বের জ্বালায় আজকে দিশেহারা, কর্মসংস্থান নেই, সরকারি দপ্তরগুলো শূন্য পদ, সেন্ট্রাল গভর্নমেন্টের শূন্য পদ পড়ে রয়েছে, ফিল আপ করা কোনো রাস্তা নেই, অভিপ্রায় নেই। তারা আজকে জানেন ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী। কেন যেটা প্রকাশিত হচ্ছে দেখুন, এই যে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বলুন, প্রফিট মেকিং বডিগুলো বলুন, যেমন রেল বলুন, কয়লা বলুন, এয়ারপোর্ট বলুন, এই সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে। স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না, সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না। এবং আরএসএস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিতে হবে। আজকে লড়াইটা কার বিরুদ্ধে? আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার আমার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোন তিপ্রাসার লোক ছিল না যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে? কত বড় দেউলিয়ারা! এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো, এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে। সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে, যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে, বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি। কাজেই এরা দুজন সিবিআই নেট নজরে রয়েছে। এখন যিনি বলতেন খানসা, যিনি বলতেন পয়লা জাতি উল্লাহ পার্টি, যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন, কি দেখা গেল আলটিমেটলি যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার ত্রিপ্রাসাদ যা খুশি তা, আমি জানি চিনি না,
আমি টিপ্রাসা জানি না, আমার থানসার দরকার নাই, আমার লাস্ট পার্টির দরকার নাই, আমার গেটার টিপ্রালেন্ডের দরকার নাই, কনস্টিটিউশন কমিশনের দরকার নাই। আমার বোন জমাইদের বাঁচাইতে হইব। সব ভুলে গেছে আপনাদেরকে, সব ভুলে গেছে আপনার, সব ভুলে গেছে। এদেরকে ভোট দেবেন, এদেরকে ভোট দেবেন আপনারা। আপনাদের সরলতা টিপ্রাসা, আপনাদের সরলতা, এটাকে সুযোগ করে নানাভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে উঠে আমাদের দেশ আগে। আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না, আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি, দরকার নেই, আমাদের প্রয়োজনীয়তা নেই। যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন, এটা আমার বক্তব্য না, ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওধর, উনি বলছেন ये बंगाली और पहाड़ी के बीच में एक अविश्वास का दीवार तैयार करने का काम करे प्रद्युत किशोर देव बर्मा। वो বিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। আমরা তো, আমি বাঙালি, আমার কাছে বাঙালি টিপ্রাসা এক। বাঙালিদের টিপ্রাসার বিরুদ্ধে লড়াই, টিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে? কার উদ্দেশ্য এটা? শুধু ভোট পাওয়ার জন্য, শুধু আপনাদের ব্যবহার করেছে এরা। এদের মুখোশ খুলে পড়েছে, জামানত বাজেয়াপ্ত করতে হবে। টিপ্রাসা বন্ধুরা, এদেরকে জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই নির্বাচনে, দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়া জোট দিল্লির মসনদে এবারকার নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে, কোনো সন্দেহ রাখবেন না। বুক চিতে লড়াই করুন কমরেড, বুক চিতে লড়াই করুন কংগ্রেসী ভাই বন্ধুরা। ভয় পাওয়ার কিছু নেই। গণতন্ত্রকে আমাদের রাজ্যে রাখতে হবে, আমার সংবিধানকে বাঁচাতে হবে। মানুষদের জন্য লড়াই করছি আমরা। আমাদের শেষ শ্বাস শক্তি আমরা শপথ দিয়েছি যে জনগণের স্বার্থে লড়াই করে যাব, কিছু চাই না বিনিময়, মানুষের মুখে হাসি দেখতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আমরা নফরত কে বাজার মে মোহাম্মত কা যে দোকান, যে রাহুল গান্ধী যে স্লোগান, এই যে ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি ছিটিয়েছে, ছড়িয়েছে, সেটাকে আমরা অতিক্রম করবো কিসে দিয়ে? ভালোবাসার বিনিময়ে। যে नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलने का काम हम इंडिया का जो पार्टनर है, हम लोग सब मिलके हम लोग ये सुनिश्चित करेंगे। ये हमारा लक्ष्य है। ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, বেকারদেরকে বাঁচাতে হবে। এখানে এই রাজ্যের অবস্থাটা কি? পানীয় জল, জল জীবন মিশন বলে পানীয় জলের জন্য আমি এখন আসতে দেখলাম আমার আদিবাসী মায়েরা বোনেরা অনেক দূর থেকে কলসি করে মাথার মধ্যে বয়ে আনতে হচ্ছে। কোথায় যে জল জীবন মিশন? স্বাস্থ্য বিপ্লব আজকে ভেঙ্গে চুরমার। গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা নেই, প্রাইমারি হেলথ সেন্টারে কোনো চিকিৎসা নেই, সাব ডিভিশন হাসপাতালে কোনো চিকিৎসা নেই, প্রধান রেফারেল হাসপাতালে কোনো চিকিৎসা নেই। মানুষ মুরগির মতো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বর্তমানে রাজ্যে। এদেরকে ভোট দেবেন লুটে ফুটে খাওয়ার জন্য? কি হচ্ছে? না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। দেখলাম কি কোভিডের সময় জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, ইনজেকশন নিচ্ছেন না আপনারা? করোনার সময় নিচ্ছেন না? আমি তো ডাবল ডোজ দিয়েছি, অনেক দেখে কি তা আমরা কিছু ইনজেকশন দেওয়া মাল খেয়ে কামাইল, এই কোম্পানিগুলো থেকে মাল খেয়ে খাইল। উত্তর দেন সবাই। আমাদের গায়ে ভেজাল ওষুধ খাওয়ায় ইনজেকশন দিয়া টাকা কোন পার্টি রোজগার করছে? সর্বক্ষেত্রে আমরা আগে শুনতাম, ইতিহাসে পড়েছি, নেতাজি সুভাষচন্দ্র কি বলছিলেন? মেরে কো খুন দো मैं तुमको आजादी दिलाऊंगा, আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। নেতাজি বলেননি?
আর এই বিজেপি নেতা কি কয়, मुझे चंदा दो मैं तुमको धंधा दूंगा, मुझे चंदा दो मैं तुमको धंधा दूंगा, और अगर चंदा नहीं देते हो तो ईडी सीबीआई और इनकम टैक्स का फंदा तुमको फंदा में झुलाऊंगा। এই তো নরেন্দ্র মোদী যে বলেছিল না খাওয়া না কিছু খাওয়া दूंगा, ও যে আস্তে আস্তে স্লোগান শুনছিলাম, প্রথম দিক দিয়ে এক বন্ধু বলছিলেন আর নাই দরকার চুপ টাকা করে সরকার সব চোর এবং টাকা, এবং চোর না এরা টাকা, নির্লজ্জতার সাথে এরা ডাকাতি করে যাচ্ছে আমার আপনার সাথে, এই দেশের সম্পদ লুটে নিচ্ছে। এদেরকে ভোট দেবেন না, ভুলেও না, ভুলেও না। এই যে কটা দিন রয়েছে আমাদের বিশ্বাস ত্রিপুরার দুটো আসন আমরা জিততে যাচ্ছি আগামী নির্বাচন ব্যাপক ব্যবধানে। রাজুল রিয়াং সাহেবকে জেতান থানসা থানসা, আমি ঠিক আছে তিপ্রাসা মানে তিপ্রাসাই, তারপরেও তো আমি জিজ্ঞেস করতে পারি না এখানে মন্ত্রিসভার মধ্যে যে যারা যারা মন্ত্রী হয়েছে তিপ্রাসার মধ্যে টিকা এটা হিসাব করেছে কারা কারা মন্ত্রী হয়েছে। এডিসির মধ্যে যে হয়েছে 19টা তো সাবট্রাইব, কটা সাবট্রাইব বাদ আছে আর কটা সাবট্রাইব বাদ গেছে একটু হিসাব করেন তো আপনারা যারা তিপ্রাসা। কাজেই এদেরকে ভোট না, যারা বাঙালিদের সাথে তিপ্রাসার একটা লড়াই লড়তে চায়, লাগাতে চায়, তাদেরকে ভোট দেবেন না। আমি আহ্বান রাখছি উভয় সম্প্রদায়ের কাছে, এরা ষড়যন্ত্রকারী, এদেরকে জেতানো মানে আগামী দিন এই রাজ্যে আবার নতুন করে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হতে পারে। ভুলেও এদেরকে ভোট দেবে না। এবং আমি এখানকে যারাই আমার সিপিএম কংগ্রেস কর্মীরা রয়েছে, নেতারা রয়েছেন, তাদের কাছে বলবো বাড়ি বাড়ি যান, 100% ভোট ট্রান্সফার করতে হবে রাজেন্দ্র রিয়াং এর পক্ষে। আগে লড়াই লড়েছিলাম আমরা কংগ্রেস ভার্সেস সিপিএম, কি কিসের লড়াই? ব্যক্তিগত লড়াই না। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমরা ধর্মনিরপেক্ষ, বামপন্থীরা ধর্মনিরপেক্ষ, আমরা সমাজতন্ত্রের পূজারী, বামপন্থীরা সমাজতন্ত্রের পূজারী। আমরা ধর্মনিরপেক্ষ বলেছি, সমাজতন্ত্র বলেছি, আর হচ্ছে গণতন্ত্র বিশ্বাসী, ডেমোক্রেটিক সেকুলার। আমরা সত্যি আমাদের মধ্যে লড়াইতে ছিল কে ভালো কাজ করবে, কোন সরকার ভালো মানুষের জন্য কিছু কাজ করতে পারবে, এই নিয়ে তো লড়াই। আর কিছু হ্যাঁ, দেখলাম আজকে এক প্রার্থী বলছে ঝর্ণা দাস পাল গুপ্তকে আপনি কিভাবে কংগ্রেসের ভোট দেবেন আপনার স্বামীর। হ্যাঁ হয়েছে, সিপিএমের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে, কংগ্রেসের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে, সিপিএম নেতারাও বলে দেয়নি যা ওকে খুন করে আসো, কংগ্রেসের নেতারা বলে দেয়নি যা ওকে খুন করে আসো। আজকে এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায়? এরা কোথায়? বিজেপি দলের নেতা, বিজেপি দলের প্রধান, উপপ্রধান, মন্ডলের নেতৃত্ব, যুব মোর্চার নেতৃত্ব, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। আমরা দলের মধ্যে না বামপন্থীদের, না কংগ্রেস, না আমাদের এই ত্রিপুরা যে 8টি দল, আমাদের কনস্টিটিউয়েন্ট দল হয়ে আমাদের এই ইন্ডিয়া জোট আছে, কোথাও সমাজদ্রোহী গুন্ডা পান্ডা হারমাদ আমাদের দলগুলোতে নেই। কাজে আমরা কাছে এসেছি কেন? দেশ থেকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে। এই লক্ষ্যে আমরা কাছাকাছি। বন্ধুরা, 100% ভোট ট্রান্সফার করতে হবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেটাই হতে যাচ্ছে। এই রাজ্যে দুটো আসন
আমার ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে আপনারা জয়ী করাবেন। এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লড়াই করবেন, 1 ইঞ্চি জমি ছাড়বেন না, পিছু হাঁটবেন না। আর হ্যাঁ, ভোটারদের কাছে অনুরোধ করবো, 2-4টাকে করতে পারে ক্যামেরাম্যান বন্ধুদের কাছে বলবো, আপনাদের সকলের কাছে বলবো, ইলেকশনের দিন, ইলেকশনের আগে প্রত্যেকে সকলের ক্যামেরা ভিডিওগ্রাফি করবেন, বক্তৃতা বাধা দেবে, ভিডিওগ্রাফি করবেন। কোথায় ভিডিওগ্রাফিটা পাঠাতে হয়, কোন আমাদের প্রত্যেকটি ভোটার অ্যালার্ট থাকতে হবে। সকাল সকাল গিয়ে ভোট দান করুন, ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান করে বাড়ি ফিরবেন না, পাড়া দেবেন। একটা দিন গণতন্ত্রের জন্য সংবিধান রক্ষার্থে আপনারা ভোটের জরুরি আপনারা কাজ করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে আমার সঙ্গে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ইন্ডিয়া জোট লম্বে। মিছিলে উপস্থিত না থাকতে পারলেও মিছিল শেষে এই আমবাসা টাউন হলের সামনে যে জমায়েত হয়, সেই জমায়েতে যে সমাবেশ হয়, সেই সমাবেশে কিন্তু উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক এবং এ রাজ্য থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন প্রচার করছেন এবং প্রচার করার কারণে দীর্ঘ বক্তৃতা বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার কারণে ওনার গলা কিছুটা ভেঙে গিয়েছে, কিন্তু আজকে এই ভাঙা গলাতেও কিন্তু উনি আজকের এই যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং যে মনোনয়নপত্র জমা দেবেন, সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে মিছিল এবং এই সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভাঙা গলায় কিন্তু কার্যত বক্তব্য রাখতে গিয়ে ঝড় তুললেন কংগ্রেস বিধায়ক এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে এ রাজ্য থেকে আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন। সেই সাথে নাম না করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেবকেও কিন্তু সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপবাবু বক্তৃতা দিয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখন বক্তব্য রাখছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, এ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আমবাসা রাজপথকে প্লাবিত করে দিয়েছেন। আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রশংসা, আদাব এবং নমস্কার। বন্ধুরা, গত 28 তারিখে এই আমবাসার মানুষ সেখানে একটা মিছিল দেখেছিল, অসংখ্য গাড়ি এসেছিল, কিছু মানুষকে আসতে বাধ্য হয়েছিল। তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল। সেদিন সেই মিছিলে মানুষ কোনো প্রাণ দেখেনি, কোনো উচ্ছ্বাস দেখেনি, কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল। আজকে আপনারা যারা এসেছেন তারা কারা? এ রাজ্যের শিক্ষক, জমিয়া, ছাত্র, যুবক, পাহাড়ে, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ রাজ্যের বিভিন্ন পেশার যারা মানুষ আপনারা এসেছেন প্রাণের তাগিদে, দেশের তাগিদে, দেশ রক্ষার তাগিদে। তাই বন্ধুরা, এই অত্যাগ্রস্ত লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে
ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ, তাদের আত্মবলিদান, তাদের কোরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু, এদেশের সব ধর্ম, সব ধর্ম, সব ভাষার মানুষ নেন আপনি শুনুন। তার সমান অধিকার, কথা বলার, দেশে থাকার, ঐতিহাসিক মিছিল হয়ে গেল সত্য ইন্ডিয়া লেখার, থেকে পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন জমা দিয়েছেন, আপনি কি বার্তা দিতে চান? নরেন্দ্র মোদী এই পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী আমরা দিয়েছি ইন্ডিয়া জোট এবং সিপিএমের ক্যান্ডিডেট শ্রী রাজেন্দ্র রিয়াং। কারণ রাজ্যের উপজাতিদের মধ্যে সেকেন্ড লার্জেস্ট জনসংখ্যা হল রিয়াং কমিউনিটি। পিছিয়ে পড়া যে রিয়াং সম্প্রদায় বিজেপি শাসনে উপেক্ষিত, ওরা একটা মিনিস্টারও দেয়নি এবং একটা রিয়াংকে তারা যোগ্য মর্যাদা দেয়নি। আমাদের সময়ে কাশিরাম রিয়াং মিনিস্টার ছিলেন রিয়াং থেকে, বাজুবন রিয়াং এমপি ছিলেন অনেকদিন, কুমার রিয়াং ছিলেন, কিন্তু বিজেপির আমলে রিয়াং সম্প্রদায়টা উপজাতির মধ্যে উপেক্ষিত। আমি মনে করি সঠিক প্রার্থী দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া জোটের প্রার্থী এবারে নির্বাচনে মানুষের সমর্থন পাবে। যেমন উপজাতি সম্প্রদায় ছাড়াও যারা উপজাতি তাদেরও বিরাট সমর্থন আছে এবং আমরা জানি যে ত্রিপুরাতে সবসময় লোকসভা নির্বাচনে বেশিরভাগ সময় রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দেয়। এক সময় কংগ্রেস সরকার ছিল কিন্তু এমপিতে সিপিএম জিতে যেত, দশরথ দেব এবং বীরেন দত্ত, এরকম হবে বলে আমার ধারণা। আমরা স্বাভাবিকভাবেই যে মিছিলে বিরোজিতবাবুকে দেখা না গেলেও সমাবেশে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, উনি এসে উপস্থিত হয়েছেন। বিরোজিতবাবু, স্বাভাবিকভাবেই যে কংগ্রেসে গোষ্ঠীকোন্দল অভিযোগ এ রাজ্যে, সেটা তাহলে দেখা যাচ্ছে না এবারের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে, কারণ ইন্ডিয়া জোটের প্রার্থী আপনাদের এবং আপনি নিজে উপস্থিত হয়েছেন এখানে। শুনেন, আমাদের একমাত্র লক্ষ্য বিজেপির জোটকে হারানো, অন্য কিছু না, গোষ্ঠী পুষ্টি নয়। আমাদের একটা লক্ষ্য হলো মোদির নেতৃত্বে যে এনডিএ আছে তাদেরকে পরাস্ত করা। দেখবেন এবার মোদি প্রাইম মিনিস্টার হতে পারবে, কারণ ভারতের ইতিহাস যদি আমরা দেখি, পণ্ডিত জওহরলাল নেহেরু বাদে কোনো প্রাইম মিনিস্টার 10 বছর বেশি প্রাইম মিনিস্টার হতে পারেনি। এবং কি ইন্দিরা গান্ধীও ইমার্জেন্সি করে 11 বছর ছিলেন, 10 বছর উপরে থাকতে পারেনি ডক্টর মনমোহন। সুতরাং যে কোনো কারণেও দেখবেন মোদি সাহেব বিদায় হবে। এতটা কনফিডেন্টের সাথে কিভাবে বলছেন যে আপনি উদাহরণ দিলেন 10 বছরের, কিন্তু এমনও তো হতে পারে যে সেই প্রথা ভেঙে এবার আবার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি ভয়ে কম্পমান, যার কারণে 2 জন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়েছে। এটা দেশবাসী মেনে নেবে না। জুলুম যে হচ্ছে, দেখছেন যে 800 উপরে বিভিন্ন ঔষধের দাম বৃদ্ধি করেছে, তাদের কাছ থেকে 900 কোটি টাকা নিয়েছে ইলেকট্রিক বন্ডে। সুতরাং দেশবাসী মেনে নেবে না। দেখবেন
নরেন্দ্র মোদী বিদায় হয়ে যাবে। এবং আমাদের ত্রিপুরা তো আমরা সবাই জোট হচ্ছি, সিপিএম, কংগ্রেস, বিজেপিরও বিরাট অংশ ক্ষুব্ধ। সিম্বল থাকলে তো হবে না, কারণ লোকটা তো বিজেপির হতে হবে। তো বিজেপিরও বিরাট অংশ মনে হয় বিক্ষুব্ধ। আমি তো জানি, আমি তো ঘোরাঘুরি করি। সেই ক্ষেত্রে দেখবেন একটা মিরাকেল হবে। ত্রিপুরা মাথা তো বিজেপি সরকারে যোগ দিয়ে দিল এই রাজ্যে, কি বলবেন? ত্রিপুরা মাথা যোগ দিয়েছে, উপজাতিদের যে স্বপ্নতা দেখিয়েছিল এটা তো বিফল হয়ে গেছে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, ত্রিপুরা ল্যান্ড, ট্রাইবেলের অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠবে, কিছুই তো হয়নি। ক্ষমতা গেল, ক্ষমতা কি 1.5 মিনিস্টার হয়েছে, 2টা মন্ত্রীও না। 2জন মন্ত্রী তো এনসি দেববর্মার সময় ছিল, 2জন ক্যাবিনেট মিনিস্টার। এবার কি হয়েছে, একজন হাফ মন্ত্রী, একজন ক্যাবিনেট। দপ্তর কি, দপ্তরও কিচ্ছু না, হুঙ্গাট। ট্রাইবেলে কিছু করতে পারবে, কি করবে? বিরোজিত বাবু, যেই জোট প্রচারে যে আপনাদের জোট একসাথে দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় এটা ইভিএম এ যাবে, ভোটটা পাবেন আপনারা? কেন পাবো না? এবার তো কালকেও তো একটা খবর পেয়েছেন, সমস্ত কিতাবের ভিভিপ্যাট গোনা হবে। এখন কথা হলো যাতে রিগিং করতে না পারে, তার জন্য প্রতিরোধ করতে হবে আমাদেরকে সম্মিলিতভাবে। এবং আমরা কৈলাসের দিকে তো রিগিং করতে পারবো না, আমরা তৈরি হয়ে গেছি প্রতিরোধ করার। আর তাহলে কি আপকি বার এবার 400 পার হবে নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে? 200 পার। আরে 200 এমপি পাবে না। দক্ষিণ ভারত শূন্য, পুরা দক্ষিণ ভারত বিজেপি শূন্য। এবং হিন্দি বলে ইউপি, বিহার, উড়িষ্যা এইসব জায়গাতেও এই এখন শক্ত লড়াইয়ে পড়েছে। 50% সিট পাবে না। দেখবেন ইউপি, বিহার আমাদের জোট ভালো রেজাল্ট করবে। এবং সেখানে কৃষক আন্দোলন হচ্ছে পাঞ্জাবে, হরিয়ানা, মিরাকেল হবে দেখবেন। শেষ প্রশ্ন বিরোজিত বাবু, ত্রিপুরার 2টি লোকসভা আসনে কি আশাবাদী, কতটা আশাবাদী আপনারা? আমরা তো ইলেকশনে যেই দাঁড়ায় সে তো আশাবাদী। হাওয়া কি বুঝছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? হাওয়াতে কোনো উঠছে না, হাওয়া আজকে থেকে শুরু হবে ধীরে ধীরে। অনেক অনেক ধন্যবাদ বিরোজিত বাবু। আমরা কথা বললাম কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহার সাথে, এবং উনি জানালেন, উনি এসে কিছুক্ষণ এইমাত্র এসে উনি মিছিলে যে ইন্ডিয়া জোটের প্রার্থী যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে রাজেন্দ্র রিয়াং, ওনার মনোনয়নপত্র উনি আজকে মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে যে মিছিল হলো, সে কংগ্রেস এবং বামফ্রন্টের কর্মী সমর্থকরা সেই মিছিলে হাঁটেন, বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যদিও মিছিলে কংগ্রেস নেতৃত্বদের দেখা যায়নি, কিন্তু মিছিল শেষে এই আমবাসা টাউন হলের সামনে যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে কিন্তু রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের দেখা গেছে। উপস্থিত রয়েছেন কংগ্রেস বিধায়ক তথা এ রাজ্য থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে আমন্ত্রিত সদস্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কিছুক্ষণ আগে এসে এই সমাবেশে উপস্থিত হলেন আরেক কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা, এবং ঝোড়ো বক্তব্য রেখেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং আমরা হেডলাইন্স ত্রিপুরায় বিরোজিতবাবুর সাক্ষাৎকার নিলাম, বিরোজিতবাবুর সাথে কথা বললাম। উনিও আশাবাদী যে কেন্দ্রে এবার পরিবর্তন হবে, এমনটাই আশাবাদী বিরোজিতবাবু। সেই সাথে এ রাজ্যের 2টি লোকসভা আসন নিয়েও যথেষ্ট আশাবাদী বিরোজিতবাবু। স্বাভাবিকভাবেই আপনারা দেখলেন যে এখনও সমাবেশ চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সিপিআইএম রাজ্য সম্পাদক, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সমাবেশ শেষ হওয়ার পরে ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে রাজেন্দ্র রিয়াং উনি মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচনের কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না বিদেশ কমিটি আজকে 3.5 বছরের অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিসারের অফিস দখল করে দিয়ে মনোনয়নপত্র বিক্রি না করে এরা নির্বাচিত ঘোষণা করে। শুধু তা না, এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা তাদেরকে চেয়ারম্যান, প্রধান, মেম্বার নির্বাচন করে। এদেরও কোনো কাজ নাই। সেই সমস্ত সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত সংস্থা এগুলো জগন্নাথ কে ঠিক করছে? মন্ডলকে কারা নির্বাচিত করছে? জনগণ না।
বিজেপি লোকেরা না, ওই রাজীব পট্টনায়ক তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জেপি নাড্ডা নিয়োগ করে, আর রাজীব পট্টনায়ক তিনি জনগণের নির্বাচিত না, বিজেপিরও নির্বাচিত না, তিনি মন্ডলের সভাপতি, পৃষ্ঠা প্রমুখের সভাপতি, পাঞ্জাব প্রমুখের সভাপতি নির্বাচন করেন, শক্তি কেন্দ্রের আহ্বায়ক নির্বাচন করেন। তারা জনপ্রতিনিধি না। সরকারি টাকার উপরে, সাংবিধানিক সংস্থার উপরে তাদের কোনো কর্তৃত্ব, তাদের কোনো হাত হতে পারে না। কিন্তু তারাই ঠিক করছে কে ঘর পাবে, কে ভাতা পাবে, কার জব কার্ড বাতিল করা হবে, কার মিড ডে মিলের কাজ বন্ধ করে দেওয়া হবে। তারাই ঠিক করেন কোন বাজারে কোন ব্যবসায়ী ব্যবসা করবেন, কোন অটো, কোন গাড়ি, কোন রুটে চালাবেন। ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, সংবিধান মোতাবেক চলবে, আইন মোতাবেক চলবে। এটা তো কোন দলের, রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে চালাতে পারে না। এটাই হলো ভারতীয় জনতা পার্টির তাদের রাম রাজ্য, এটাই হলো তাদের সেই হিন্দু রাষ্ট্র। এবার যদি তারা এই অনিয়ম করে, মানুষের ভোটে তো আসতে পারবে না, যদি আসে ভারতবর্ষে এটাই হবে শেষ নির্বাচন। আর কোনো নির্বাচন হবে না, আর কোনো ইলেকশন হবে না, সব হবে সিলেকশন ওই মন্ডলের অফিস থেকে। বন্ধুরা, এই নির্বাচন শুধু ভোট দেওয়া না, দেশ রক্ষা, স্বাধীনতা রক্ষা, আত্মসম্মান এবং আমাদের দেশের ভারত মাতার তার শির, তার মাথাকে আরো সুরক্ষিত করা। এ রাজ্যে এই বিজেপি দেশ বিরোধী শক্তি সহযোগী হয়েছে, আগেই ছিল, নতুন না। কি বলতেন? কইলা জাতি, উলব জাতি। কি বলতেন? টিপ্রাসা যত থানসাউনি গেটাক টিপ্রালেন আববাদে চুম প্রবাই তুই খানুর নুঙ্গিয়া, আববাদে চাকাপ সবান নুঙ্গিয়া, আবো মাইনে হেঁকে কোন কম্প্রোমাইজ করই থানলাইন বিধানসভা পড়তাম মুখা, ত্রিপুরা মাথা দেখলো বিধানসভা নির্বাচনে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পরে লড়তে হবে, তাকে স্লোগান একটা বাসিয়ে দিল, পাই থাকলে চবা। আমাদেরকে বললো बीजेपी के हराते चाहे, बीजेपी जुमला है, बीजेपी झूठा है, बीजेपी कुछ नहीं करेगा, बीजेपी को हटाना चाहिए। बीजेपी हमें उनका पैसा से खरीद करने के लिए कोशिश कर रहा है। सभी गणतांत्रिक लोकतांत्रिक पार्टी को हम भी आह्वान करते हो, আমরা বললাম আসো, আলোচনা হলো, শুধু জনসভায় দাঁড়িয়ে বললে হবে না। কিন্তু আমরা কি দেখেছি শেষ মুহূর্ত অব্দি সমস্ত খেলা খেলে, মানুষের আবেগকে টেনে, মানুষের যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির বিরুদ্ধে, এগুলোকে পারে করে 22টা সিট যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে জেতার ব্যবস্থা করলো। না হলে এই 22টা সিটে হয় সিপিআইএম নতুবা কংগ্রেসের প্রার্থীরা জিতবে নিশ্চিত। এই বিধানসভাতে ভারতীয় জনতা পার্টির তাদের বিধায়কের সংখ্যা 2 অঙ্কে পৌঁছত না। কে করে দিয়েছে? ত্রিপুরা মুখা। कभी दोस्ती पहले से था, अभी नहीं। এটা আরো প্রমাণ। এই যে সিএর বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে অসমর্থ হিমাচল যখন জ্বলে উঠল,
প্রদ্যোৎ মানিক্য কিছু দেখলো যে না, আমাকেও এখানে কথা বলে আমার ত্রিপ্রাসাদের একটু কাছে রাখতে হবে। স্লোগান তুলল, বিপ্লব কুমার দেব, তোমাকে আমরা এখানে সিএ চালু করতে দেব না। 2019 ইংরাজির 8ই জানুয়ারি সারা দেশের সাথে ত্রিপুরা মথার সমর্থকরাও ওই মাধব বাড়িতে নামলো শান্তিপূর্ণভাবে সিএর বিরুদ্ধে। সেদিন মুখ্যমন্ত্রী কে ছিল? বিপ্লব কুমার দেব। বলল না, ওই বরদাস্ত नहीं करेगा, গুলি করো, গুলি খাবি। খরব বা খরব বাজির কাপড় তুলিল তারা। ও ঘটনাগুলো তামাশা খাতি বড় কথা। বিপ্লব কুমার দেব বাংলাদেশি, उसको बांग्लादेश में भेज देगा। আর সেদিন কোন নিমন্ত্রণ ছাড়া ভারতীয় জনতা পার্টির একটা সভাতে উপস্থিত হয়ে অনাহুত হয়ে বা প্রবাহিত হয়ে প্রদ্যোৎ মানিক্য কিছু বলছেন, মেরা পরম মিত্র বিপ্লব সিং, সেদিন তুমি তাকে বাংলাদেশে পাঠাবে, সেদিন তুমি ত্রিপুরাসা বিরোধী, আর এখন বলছে মেরা পরম মিত্র विप्लव जी। परम मित्र पहले से था, अभी भी है और आगे भी रहेगा। এইভাবেই ত্রিপুরা সাদের এবং গোটা ত্রিপুরা রাজ্যের যদি সবচেয়ে বেশি এই সমকালীন, এই সমসাময়িক বা সাম্প্রতিককালের রাজনীতিতে সবচেয়ে বেশি যদি ক্ষতি করে থাকি গণতান্ত্রিক আন্দোলনে, ত্রিপুরা রাজ্যের আর কেউ না, এটা বিপ্লবী প্রদ্যোৎ মানিক্য কিশোর। তিনি ট্রাইবেলদের ভাবাবেগকে ব্যবহার করে আমাদের ট্রাইবেল অংশের মানুষ, রাজাদের আমরা সম্মান করি, তার নীতিকে সমালোচনা করলেও রাজাকে আমরা অসম্মান করি না, আমরা কেউ করি না। আমরা বামপন্থী সরকার, আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আমি মন্ত্রী ছিলাম, এমবিবি স্টেডিয়াম, প্রাকৃতিক জায়গাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়, সেখানে মহারাজা বীর বিক্রম স্টেডিয়াম আমরা করেছি। আমরা বামফ্রন্ট সরকারে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি আমরা করেছি। মহারাজাদের প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। ব্যক্তিকে আমরা নমস্কার করে, কিন্তু মহারাজাদের তাদের যে জনবিরোধী নীতি, ট্রাইবেল বিরোধী নীতি, যে মহারাজাদের সময়তে আমাদের কখনো তুল্য ছিল না। হজাগেরে, গড়িয়া, মমিতা, নবাঙ্গুমানি, এগুলো কেউ চিনত না। উজ্জন্ত প্যালেসে তার কোনো চিহ্ন নেই। আমরা সেগুলোকে সমালোচনা করি, মহারাজাকে আমরা অশ্রদ্ধা করি। এই জন্য সেই মহারাজাদের দোহাই দিয়ে, মহারাজাদের বংশধর হিসাবে ত্রিপুরাতে ট্রাইবেল ত্রিপুরাসা, এটা এরকম। এখন তো প্রত্যেকেরই আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অনেকেরই এটিএম কার্ড আছে। এটিএম কার্ড, এই এটিএম বক্সে যদি আমরা ঢুকিয়ে গোপন চারটা থাকে, চারটা অঙ্ক থাকে গোপন, এটা টিপে দিলেই টাকা বের হয়। আর ত্রিপুরা মাথা, এই ত্রিপুরা সাথে মনে করে এটিএম, আর থানসা হলো তাদের পাসওয়ার্ড। এভাবে আজকে ভারতীয় জনতা পার্টির কাছে, বিজেপির কাছে, যারা দেশের আইন মানে না, সংবিধান মানে না, দেশের ট্রাইবেলদের সর্বনাশ করছে, ট্রাইবেলের সংঘাত লাগাচ্ছে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও খ্রিস্টান ট্রাইবেলদেরকে ট্রাইবেল লিস্ট থেকে বাতিল করতে হবে, তার কাছে বিক্রি করে দিয়েছে। সুদীপ বাবু একটা দিক বলেছেন, আরেকটা দিক হলো কার কাছে, কথায় কথায় তিনি বলেন
চিনি দফা, চিনি জাতি, চিনি রিগনাই, চিনি রিসা, চিনি মুসামুং, চিনি সামুং। ঠিক আছে, ভালো। তাহলে চিনি সামুং, চিনি রিসা, চিনি সামুং, নুমুং, চিনি সিরি সিটি সাবর রক্ষা খেমান নাই, যে বরফ মান না, যে বরফ কালচন্দ্র নাই, কৃতিশী নিনি বায়ু মানো, নিনি বিবিও মানো, সেই মানো ত্রিপুরা চিনি উত্তর বিয়ান ফাইসিং, দক্ষিণ বিয়ান ফাইসিং বসাই মানো, ত্রিপুরা রাজ্য কুশক তফা চিনি বুকুম বারাতন সাইমানিয়া ত্রিপুরা সারণ্য বরফ 36 কন্যে বিক্রম খানিও খালানি চেষ্টা খাই ফল জাগিয়া ত্রিপুরা যে কি ট্রাইবেল কি নন ট্রাইবেল, আমাদের আত্মবিশ্বাস আছে, আত্মসম্মান আছে, গরিমা আছে, ঐতিহ্য আছে। এইভাবে জনবিরোধী শক্তির কাছে আমরা বিক্রি হতে পারি না। কাজী বন্ধুরা, এই ভোট আমাদের কাছে শুধু ভোট না, দেশ রক্ষা, সংবিধান রক্ষার, আমার ধর্মের অধিকার, ভাষার অধিকার, স্বপ্ন দেখার অধিকার, এটাকে রক্ষা করার জন্য। সেই জন্য ইন্ডিয়া জোটের আমাদের প্রার্থী পশ্চিম ত্রিপুরাতে শ্রীযুক্ত আশিস কুমার সাহা, এই পূর্ব ত্রিপুরা কেন্দ্রে শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার রিয়া। একজনের চিহ্ন হাত চিহ্ন, আরেকজনের চিহ্ন কাছি হাতরা তারা। এটাই স্বাধীনতার লড়াইয়ে ঐক্যবদ্ধ ভারতের চেহারা। সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এ রাজ্যেও গণতন্ত্র উদ্ধারে লিপ্ত হয়ে আগামী 26 তারিখে সে রেকর্ড আমরা করব। 19 তারিখে ভোট হবে পশ্চিম ত্রিপুরাতে। আপনারা সামিল হয়েছেন, ঘরে ফিরে যান, 1 ইঞ্চি মাটি ছাড়বেন না, 1 ইঞ্চিও না। এদের পক্ষে যারা আছে তারা হলো কালো টাকায় কিছু খুলে ফাঁপা লোক। আজকে ভারতীয় জনতা পার্টি শুধু দুর্নীতিবাজ আমার আপনার অভিযোগ না, ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা যে প্রায় 12,000 কোটি টাকা তুলেছে, সব হলো বেআইনি পথে, অসাংবিধানিক পথে। ভারতীয় জনতা পার্টি আজকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ পার্টি। এই দুর্নীতির কাছে বিজেপির ভিতরেও যারা দেশপ্রেমিক আছেন, নিষ্ঠাবান আছেন, তাদেরকে অনুরোধ করব, তাদের কাছে ভাড়া খাটবেন না, পাপ হবে, ভবিষ্যতের কাছে জবাবদেহি হবেন। কাজে আগামী সেই সংগ্রামের জন্য সবাই তৈরি হন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, শ্রদ্ধা, আদাব, ইকরাম। উপস্থিত বন্ধুগণ, মঞ্চে উপস্থিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন চৌধুরী, কংগ্রেসের বরিষ্ঠ নেতা এমএলএ কমরেড বীরজিৎ সিনহা এবং শ্রী সুদীপ রায় বর্মন, এবং আপনারা যারা প্রচন্ড নদীর মধ্যে এই মনোনয়নপত্র দাখিলের সমাবেশে সমবেত হয়েছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা কমরেড রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক্ষুনি মনোনয়নপত্র দিতে যাব। আপনারা অপেক্ষা করলে পারেন, অথবা আপনাদের চলে যেতে হবে, ওখানে সময় লাগবে। আমরা ইন্ডিয়া জোটের সমর্থনে বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে আপনাদের পূর্ব ত্রিপুরা আসনের জন্য মনোনয়ন দিয়েছে। আপনারা এর আগে শুনেছেন দুই বক্তার কাছে আমাদের বিরোধী দল যারা প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি তারা কাকে কিভাবে প্রার্থী করেছে। আমি আপনার কাছে গর্ব করে কথা বলতে পারি, আমরা প্রার্থী করেছি ত্রিপুরার জাতি উপজাতি নির্বিশেষে
ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের সংগ্রামের যে স্বামী কমরেড রাজেন্দ্র রিয়াল। কমরেড রাজেন্দ্র রিয়ালের পরিচয় শুধু লড়াই সংগ্রামের মধ্যে নয়, আমাদের ত্রিপুরার জাতি উপজাতিকে রক্ষা করবার ক্ষেত্রে এই ঐক্যকে রক্ষা করবার জন্য উনি লড়াই সংগ্রাম করেছেন। উনি আমাদের সেই বীর শহীদের, যিনি এলএনএফটি সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন, সেই বীর শহীদের পুত্র কমরেড রাজেন্দ্র রিয়াল। কাজে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আপনি কোন জন্ম, কোন জাত, কোন বর্ণ, কি ট্রাইবের, কি বাঙালি, কমরেড রাজেন্দ্র রিয়াল আপনাদের সাথে এই ঐক্যকে রক্ষা করবার জন্য বিদেশ করার জন্য না, সেই রাজেন্দ্র রিয়ালকে আমরা প্রার্থী করেছি। কেউ কোন পত্রপত্রিকা, কোন টিভি চ্যানেল, কোন রাজনৈতিক দল একটি টু শব্দ করতে পারে না। এই সম্পর্কে আমরা সচেতন। এই জন্যই আমরা রাজেন্দ্র রিয়ালের পক্ষে কাছে হাতুড়ি তারা জন্য আশা করছেন। সবাইকে নমস্কার। আজকে কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এখানে যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনী জনসমাবেশ, সেই জনসমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আপনাদের এই কৃষ্ণপুর এলাকার মাননীয় বিধায়ক, সবার প্রিয় মুখ শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে কি সুন্দর সহজ সরল ভাবে উনি আপনাদের সামনে বক্তব্য রাখলেন, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য যাকে মনোনয়ন করা হয়েছে, আমাদের রাজ ফ্যামিলির মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, এবং উনি একটু আগে এত সুন্দরভাবে যে বক্তব্য রাখলেন, নিশ্চয়ই আপনারা সেটা ফিল করতে পেরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্মানিত স্টেট সেক্রেটারি শ্রী ডেভিড দেববর্মা মহোদয় এবং এমডিসি, নামও হচ্ছে কমল, আর কমল চিহ্নে আপনাদের ভোট দিতে হবে, শ্রী কমল কলই এমডিসি। এবং আমাদের বহু পুরনো, ওর সাথে আমার 2016-17 থেকে পরিচয়, এবং আমাদের যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা, এই কৃষ্ণপুরের মাননীয় মন্ডল প্রেসিডেন্ট শ্রী তপন মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছে শ্রী জয়ন্ত সাহা, জেনারেল সেক্রেটারি খোয়াই ডিস্ট্রিক্ট, এবং মণিহার দেববর্মা, যিনি TWS এর উনি প্রেসিডেন্ট, উনিও উনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা, সবার পরিচিত মুখ কল্যাণী রায় মহোদয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামতা এবং অন্যান্য যারা নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। তাছাড়া আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে এখানে এতক্ষণ ধরে বসে থাকার জন্য দুপুর বেলায় আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 35 বছর কি ধরনের রাজত্ব কমিউনিস্টরা এখানে করেছে। 5 বছরের রাজত্ব আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এই জোট আমলের কংগ্রেসের যে জোট 5 বছর, 40 বছর ধরে এই ত্রিপুরাকে কোন জায়গায় নিয়ে গেছে তার ফল ভোগ কিন্তু আমরা এখনো করতে হচ্ছে। বন্ধুগণ, একটা সময় এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে এই ত্রিপুরার থেকে এই যে জগদ্দল পাথর, এই কমিউনিস্টের যে শাসন, তার থেকে আমরা মুক্ত পাবো কিনা।
কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পেলেন, ওনার কাঁধে সেই দায়িত্ব নিয়ে নিলেন, তারপর আমরা বুঝতে পারলাম যে না, দেশ এবার সঠিক পথে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। এবং যে কারণে 2018-তে এই জগদ্দল পাথরকে সরিয়ে উনার নেতৃত্বে এবং তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং বর্তমানে আমাদের হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির কারণে আজকে আমরা এই জগদ্দল পাথর এবং এই অপশাসন থেকে আমরা মুক্তি লাভ করেছি। এই 6 বছরে বন্ধুগণ আপনারা বলুন, ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির যে সরকার যেভাবে আমরা চেষ্টা করেছি যে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সেই দিকে আমরা কিন্তু কাজটা করেছি। আমরা আগে দেখতাম রাজনীতি মানে একটা অস্থিরতা, চারিদিকে খুন সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলোই আমরা নিত্যনৈমিক ঘটনা আমরা দেখতাম। মানুষ ধরে নিয়েছে যে হয়তোবা এটাই বোধহয় নিয়ম, এইভাবে বুঝি রাজনীতি করতে হয় এবং সংখ্যাধিক্যের কারণে মসনদে বসে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করে থাকার নামই হচ্ছে যে সরকার আগে ছিল এই বামপন্থীর সরকার। আমরা দেখেছি মানুষ একবার সুযোগ দিয়েছিল তাদের হাত থেকে বাঁচার জন্য 5 বছরের জন্য জোট, কংগ্রেস জোটকে, কিন্তু আমরা কি দেখলাম এই 5 বছরে কমিউনিস্ট যা করলো একদম কার্বন কপি এই কংগ্রেসও সে একই কাজ করলো। আমরা তারপর বুঝতে পারলো যে না, এদেরকে দিয়ে কিছুই হবে না। যখন প্রধানমন্ত্রীজির আহ্বানে এবং সারা ভারতবর্ষকে একটা নির্দিষ্ট গতিতে উনি নিয়ে যাচ্ছেন, তখন মানুষের ভরসা হলো যে এই হচ্ছে আমাদের দেশের কান্ডারি, যিনি এই দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। ত্রিপুরাতে 6 বছর ধরে আমরা সেই পথে কাজ করেছি, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, বারবার যখন এখানে আমরা 2023-এ ইলেকশন, এখানে সাধারণ বিধানসভা নির্বাচন হলো, তখন আমি বারবার বলেছি আমরা এইরকম একটা নির্বাচন আমরা এখানে করতে চাই যেটা ইতিহাস হয়ে থাকবে। মানুষ বলবে যে এইভাবেও নির্বাচন সম্ভব ত্রিপুরাতে, এবং সেটা কিন্তু আপনারা সবাই মিলে এবং আমরা সবাই মিলে সেই কাজটা আমরা করতে পেরেছি। কোনো জায়গার মধ্যে কোনো ধরনের ঘটনা, উপঘটনা, কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা কোন রকম খারাপ ঘটনা আমরা শুনতে পারিনি। মানুষ সেই কারণেই ভারতীয় জনতা পার্টির উপরে তাদের বিশ্বাস বেড়েছে। তার ফলস্বরূপ আমাদের যে উপনির্বাচন দুটো হয়েছে, বক্সনগরে আপনারা জানেন, আরেকটা ধনপুরে, সেখানে আপনারা সবাই জানেন যে বক্সনগরের কি অবস্থা। সেখানে তো সবসময় একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সেখানে ছিল। আমরা শুধু সেখানে জিতেইনি, 30,000 ভোটে আমরা সেখানে জিতেছি। বন্ধুগণ, শুধু জিতেইনি, সেখানে আমরা জামানত বাজেয়াপ্ত করে দিয়েছি সেখানে বক্সনগরে। এবং আমরা ধনপুরে গত ইলেকশনে আমরা যেখানে মাত্র 3,500 ভোটে জিতেছি এবং সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ আমাদের উপরে যে আস্থা রেখেছে, সেই আস্থার একটা প্রতিফলন আমরা এই উপনির্বাচনে আমরা দেখেছি। বন্ধুগণ, আমাদের এখানে এবার যে লোকসভার ইলেকশন, 2টো আসন আমরা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি টার্গেট দিয়ে দিয়েছেন আমাদের 303। গত 2019-এর যে লোকসভার ইলেকশন, আমাদের 303 হচ্ছে আমাদের আসন সংখ্যা। কিন্তু এবার উনি টার্গেট দিয়েছেন, উনি বলেছেন এত কাজ আমরা করেছি ওনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য, এত বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কাজ করেছে। তাদের জন্য যেহেতু কাজ করেছি, কাজের নিরিখে উনি বলেছেন আমাদের 370 আমাদের টার্গেট, এবং আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার তাদেরকে নিয়ে 400-র উপরে আমাদের এই আসন সংখ্যা হবে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে 2টো আসন আছে, আপনারা সবাই জানেন। এই লোকসভার আসন, একটা পশ্চিম আর একটা হচ্ছে পূর্বে। আর পূর্বেতে কে দাঁড়িয়েছেন? আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। এবং পদ্ম চিহ্ন ভোট, চিহ্নটা কি? পদ্ম চিহ্ন। এবং তাকে, এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছে? আমার পূর্বতন যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। আমি নিশ্চিত আমরা গত 27 তারিখ এবং 28 তারিখ যখন
আমরা নমিনেশন সাবমিট করতে যাই, দুই জায়গায় বিপুল পরিমাণে আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সেই প্রসেশনে ছিল এবং সেই আমরা নমিনেশন সাবমিট করি। আমরা জানি যে এটা টিপ অফ দ্য আইসবার্গ, বোঝা যায় মানুষ এই আমাদের তত্ত্ব চিহ্নের উপরে ভরসা বেড়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা বেড়েছে, যে কারণে এত মানুষ আমাদের সাথে সেদিন পায়ে হেঁটে সেই নমিনেশন আমরা সাবমিট করেছি। যেখানে যায় সবাই কোনো জায়গায় গেলে বলে স্যার আপনি একটু এখানে মঞ্চেতে ওঠার আগে এখানে আমাদের শহীদ হয়েছে, তাদের শহীদদের প্রতি আপনি একটু পুষ্পার্ঘ দিন। সমস্ত জায়গায় আমি একবার শুধু সাউথ ডিস্ট্রিক্টে আমি গেছি, সেখানে 69 জনের একটা লিস্ট আমাকে ধরিয়ে দিল যে এতগুলো লোককে এই কমিউনিস্টদের শাসনকালে খুন হয়েছে। বন্ধুগণ, আমি যেখানে যাই, সেখানে কল্যাণপুরী হোক, খোয়াই হোক, তেলিয়ামুড়া হোক, ধর্মনগরে হোক, সেই আপনার আমাদের কৈলাসহরে হোক, সর্বত্র মানে এদের যে মেইন ফান্ডামেন্টাল যে চিন্তা ভাবনা, যে খুব সন্ত্রাসের সৃষ্টি করে ওরা দাবিয়ে রেখে ওরা এই সরকারকে চালাতে চেয়েছে। ওরা সবসময় আমরা জানি ওরা বলতো কি সাইন্টিফিক রেগিং এর মাধ্যমে ওরা সরকারে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে কিভাবে নির্বাচন করতে হয়, নির্বাচন প্রহসন নয়, সেটা আমাদের সরকার এবার আমরা 2023 আমরা দেখিয়েছি। বন্ধুগণ, আমি নিশ্চিত যে মানুষ চায় যে দেশের মধ্যে শান্তি থাকুক, আমাদের রাজ্যেও শান্তিতে থাকুক, সেই শান্তি কিন্তু আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের অবগতির জন্য আমি সব জায়গায় বলি, আমার মনে হয় এখানেও বলা প্রয়োজন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টা যে আমাদের রাজ্য আছে, পূর্ণ রাজ্য, তার মধ্যে আমরা নিচের দিক থেকে ল অ্যান্ড অর্ডারের যে পজিশন আমরা সর্বনিম্ন 5ম স্থানে আমরা রয়েছি। শুধু তাই নয় বন্ধুগণ, এইবার আমরা 3rd পজিশনে চলে এসেছি নিচের দিক থেকে। এটা আমার কথা নয়, আমাদের রেকর্ড বলছে, ন্যাশনাল রেকর্ড, সেই রেকর্ডে আমরা আইন শৃঙ্খলার দিক দিয়ে এইরকম একটা জায়গার মধ্যে আমরা পৌঁছেছি। বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এখানে আছেন, প্রধানমন্ত্রীকে বারবার বলেন যে আমার দেশের যারা মেয়েরা আছে, মহিলারা, আমার যারা আমাদের এই যে মহিলারা, তাদের যদি আমরা সশক্তিকরণ না করতে পারি তাহলে এই দেশ কখনো শক্তিশালী হবে না। যে কারণে উনি আইন এনেছেন, এই আইনে কি বলেছেন, 33% রিজার্ভেশন মহিলাদের জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে সে আইন পাশ করেছেন। আর তার আগেও আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% আমরা রিজার্ভেশন রেখেছি। বন্ধুগণ, মহিলাদের জন্য আপনারা দেখেছেন তাদের সুরক্ষার যেখানে প্রশ্ন, আমাদের ত্রিপুরাতে একমাত্র স্টেট যেখানে সব ডিস্ট্রিক্টে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত আমরা মহিলা থানা আমরা করেছি। 8টা ডিস্ট্রিক্ট আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টা আমরা মহিলা থানা আমরা করেছি। বিভিন্ন যে থানাগুলো আছে 24/7 মহিলা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি সেখানে। বন্ধুগণ, আপনারা জানেন মহিলাদের জন্য আমাদের যে সমস্ত যারা মেয়েরা আছেন কলেজে পড়েন, তাদের অবৈতনিক কোন রকম এডমিশন ফি, পরীক্ষার ফি দিতে হবে না, সেটাও আমাদের এই সরকার আমরা করেছি। শুধু তাই নয়, এবারের বাজেটে যারা মহিলারা রাস্তাঘাটে যখন যায়, বিভিন্ন জায়গায় কমন যে টয়লেট থাকে, সেই টয়লেটগুলোতে মহিলারাও যায়, আমাদের যারা পুরুষরা তারাও যায়, তাদেরকে যাতে নিশ্চিন্ত মনে যে টয়লেটগুলো আমরা করতে পারি, তার জন্য পিঙ্ক টয়লেট আমরা এইবারের বাজেট আমরা রেখেছি। দূর থেকেই যেন যারা মহিলারা এবং বাচ্চারা দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আমি কিছুদিন আগে টিএসআর ওদের পাসিং আউট প্যারেড আমি গিয়েছিলাম, 137 জন যে মহিলা আমাদের মেয়েরা আছেন সেখানে প্যারেডে গ্রহণ করেছে। এত সুন্দরভাবে ওরা প্যারেড করছিল এবং তারা প্রাইজও পেয়েছে সেখানে। আমাদের মহিলারা কোনো অংশে কোনো জায়গায় কম নয়। কিছুদিন আগে আমি আমাদের ত্রিপুরার এক মেয়েকে আমি দেখলাম পাইলট হয়ে গেছে। আমাদের ত্রিপুরার এক মেয়ে আমাদের রেলের ড্রাইভার হয়ে গেছে। ভাবুন আমাদের ত্রিপুরার মেয়েরা কোন জায়গায় চলে গেছে, খালি একটু সুযোগ চায়। আমরা ত্রিপুরা সরকার আমরা 1% লেস যেখানে রেজিস্ট্রেশন হবে, যেখানে দলিল হবে, যাতে মহিলারা সশক্তিকরণ হয়। আমার ওয়াইফের নামে, আমার মেয়ের নামে যদি 1% যদি কম আমি যদি কম দিতে পারি তাহলে অসুবিধা কি?
যে কারণে এখন মহিলাদের নামে প্রচুর জায়গা সম্পত্তি হচ্ছে, তাতে করে মহিলাদের সশক্তিকরণ হচ্ছে। আমরা ত্রিপুরা সরকারের যে কোনো জায়গায় সরকার কোন রকম যদি আমরা স্টল তৈরি করি 50% মহিলাদের দিতে হবে। খেলাধুলার ক্ষেত্রে মহিলাদের, যে কোনো মহিলা যারা ভালো খেলাধুলায় বাইরে যেতে চায় তাদের জন্য আমরা অর্থনৈতিকভাবে তাদের সাহায্যের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি। বন্ধুগণ, এসএইচজি গ্রুপ ত্রিপুরার মধ্যে আমাদের সবচেয়ে সাকসেসফুল। 2017-তে আমরা মাত্র 4,000 মাত্র গ্রুপ ছিল আমাদের, আর সেই জায়গায় 2000 মানে আমাদের এক্ষণে বর্তমানে 2018 পরে মানে 2023-এ আমাদের 56,000 এসএইচজি গ্রুপ মহিলা হয়েছে। বন্ধুগণ, শুধু তাই নয়, এই এসএইচজি গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক যে উন্নয়ন, তাদের আর্থসামাজিক উন্নয়ন, প্রধানমন্ত্রী যেটা চান সেই কাজটা আমরা করছি। তারা ঘরের কাজও করছে, আর আরেক দিক দিয়ে তারা অর্থনৈতিক, ওরাও কিন্তু উন্নতি হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং তাদের মান উন্নয়নের দিক দিয়ে আমরা সেই সুযোগটা আমরা করছি। বন্ধুগণ, তাতে করে এসএইচজি গ্রুপের সারা ত্রিপুরাতে 5 লক্ষের মতো লোক মহিলা এই গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। রিভলভিং ফান্ড থেকে আরম্ভ করে ব্যাংকের মাধ্যমে, আমাদের সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করছি। মানে ভাবা যায় না, প্রধানমন্ত্রী আজকে সেই বলছেন যে আমাদের এখানে যে যারা লাখপতি দিদি ত্রিপুরাতে এতগুলো লাখপতি দিদি হয়েছে যে কাউন্ট করতে পারবেন না আপনার। প্রধানমন্ত্রী বলছেন ড্রোন দিদিও বানাবেন, ড্রোনের মাধ্যমে আমাদের গ্রামীণ মহিলাদের তাদেরকে কৃষিকাজে যুক্ত করবেন। প্রধানমন্ত্রী যা ভাবেন সত্যি অপূর্ব, যে কারণে উনি বারবার বলছেন। কিন্তু সিপিএম এর আজ পর্যন্ত কোনদিন আপনারা শুনেননি এই ধরনের কথা, যে মহিলাদের তাদেরকে সশক্তিকরণ করতে হবে। আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন, যারা যুবক ভাই বোনেরা আছেন, তাদের উন্নয়নের কথা বলছেন, কৃষকদের উন্নয়নের কথা বলছেন, যারা গরিব তাদের উন্নয়নের কথা বলছেন। উনি জাতপাতে বিশ্বাস করেন না। আমরা সবসময় দেখেছি আগে জাতপাতের এই নির্বাচন হতো বিভিন্ন প্রদেশে, কিন্তু উনি বলছেন আমার কাছে এই 4টা জাতি আছে, তাদের যদি উন্নয়ন হয় তাহলেই ভারতবর্ষের তথা এই রাজ্যের উন্নয়ন হবে। সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আগে বোধহয় কোনদিন আমরা ভাবতেও পারিনি যে ত্রিপুরাতে কোনদিন রেল লাইন আবার রেল গাড়ি এইভাবে চলবে, একটা ব্রড গেজের লাইন কিভাবে আসছে। এখন দেখুন প্রায় 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যায়। রাজধানী এক্সপ্রেস এখান থেকে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, এখান থেকে বাংলাদেশের সাথে কানেক্টিভিটি, এরই মধ্যে সেটার মানে ট্রায়াল রান হয়ে গেছে। সেটাও বাংলাদেশ দিয়ে যদি যায়, সেটা কলকাতায় পৌঁছতে আগরতলা থেকে নিশ্চিন্তপুর থেকে তাহলে শুধুমাত্র 6 থেকে 7 ঘন্টা লাগবে, হয়তো আরো কম লাগবে যখন বন্দে ভারতের মতো ট্রেন চলবে। আমার সাথে এদের যে যারা রেলের যারা আধিকারিকরা তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে যাবে। আমি এখন দেখছি কালকে বা পরশু আমি গিয়েছিলাম এক জায়গায়, দেখলাম যে অলরেডি ইলেকট্রিক লাইনও লেগে গেছে, তো বন্দে ভারতও চলে আসবে। আমি বিস্তার রুমে যখন বসি মাঝে মাঝে অদ্ভুত অবাক লাগে। আমি প্রায়শই ট্রেনে আমি চলাফেরা করি, সেই ট্রেনে বিস্তার রুমের ফটো আমি যখন বাইরে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছে পাঠাই, তারা বলছে আমি তো কোথায় আপনি আছেন, বিদেশে আছেন? আমরা আরে না আগরতলা ত্রিপুরাতে আমি আছি। এইরকম একটা অবস্থা আমরা সত্যি গর্বে, আজকে আমরা গর্ববোধ করি। এই হচ্ছে চিন্তা ভাবনার অভাব। আর আগে আমরা কি দেখতাম, কমিউনিস্টদের সময়ে দিতে হবে, করতে হবে, এই তো কাজ ছিল, আর কোনো কাজ না। কেন্দ্র দেয় না, কেন্দ্র ভাত দেয় না, কেন্দ্র চাল দেয় না। আর আমরা এমএসপির মাধ্যমে কৃষকদের থেকে আমরা ধান খরিদ করছি। আমরা মানুষের, সাধারণ মানুষের জন্য এই যে প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কথা বলেন, সেই গ্যারান্টির গাড়ি উনি পাঠিয়ে দিয়েছেন। উনি শুধু মুখে বলেন না, এবং গ্যারান্টি দিচ্ছেন। এইরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন? এইরকম পার্টি আপনি কোথায় পাবেন? তার সাথে আইপিএফটি যুক্ত হয়েছে, এখন মধু আমাদের সাথে যুক্ত হয়েছে। ত্রিফলা শক্তি এখন একসাথে হয়ে গেছে। দুঃখ লাগে, এখন ঘরের ভিতর বসে বসে আমাদের বিরোধীদের আর কোনো কাজ নাই, খালি প্রেস কনফারেন্স করে আর খালি মথাদের বকাবকি করে। যারে মথা এই করেছে সেই করেছে, বহু চেষ্টা করেছে মথাকে ভ্রান্ত পথে চলে নিয়ে যাওয়ার জন্য,
কিন্তু আমি মথার যারা আমাদের প্রদ্যুৎ মহারাজ যে আছে ওনার সাথে আমার কথা হতো প্রায়, আমি বললাম ওদের পাল্লায় আপনি পড়বেন না, মুশকিলে পড়ে যাবেন। আর তাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টারজি অমিত শাহজির নেতৃত্বে আমরা প্রায় নর্থ ইস্টে 11টার মতো যে অ্যাকর্ড হয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এর মধ্যে এই অ্যাকর্ড আমরা করেছি। এখন তো আমাদের এই শক্তি দেখে আমাদের তো কিছু বলে না, এখন মোতাকে বলছে। সেই আমার মনে হচ্ছে ওই যে আঙ্গুল ফল টকের মতো যে গল্পটা, সেই শিয়ালের গল্প, অনেকবার চেষ্টা করেছে আঙ্গুরকে ধরবার, যখন অনেকবার চেষ্টা করে সে আঙ্গুরকে নিতে পারেনি, তখন বলছে আঙ্গুল ফল টক। এই হচ্ছে অবস্থাটা। এখন তাদের পায়ের নিচে জমিন এখন সরে গেছে, এখন এই সবই উল্টো পাল্টা যা খুশি বলছে। এখন নিজেদের কংগ্রেস সিপিএম এর জোটও বলে না, এখন কি বলে ইন্ডিয়া জোট, কি বলে ইন্ডিয়া জোট। আগে লাল টুপি পরতো, এখন সেদিন দেখলাম ওনাদের নেতা সেই টুপির কালারও চেঞ্জ হয়ে গেছে। অদ্ভুত কি কি যেন পাল্টাবে আরো, এদের মানে ক্রিকেটের মতো রং পাল্টাচ্ছে। কিন্তু বন্ধুগণ, মানুষ সব বুঝে গেছে যে কমিউনিস্টদের শাসন টেস্টেড, কংগ্রেসের শাসন টেস্টেড, তাহলে আর কাকে দেখবে? বিজেপি ছাড়া, আর বিজেপি এবং তার এলাই এনডিএ পার্টনার তাদের ছাড়া। কারণ আমাদের যে ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, যেভাবে আমাদের সামনের ইঞ্জিনে যিনি বসে আছেন তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা তো দ্বিতীয় ইঞ্জিনে আমরা বসে আছি, সবাইকে নিয়ে আমরা চলছি, এবং উনি যে দিশা আমাদের নির্দেশ দেখাচ্ছেন সেই দিশায় চলছে। G20-তে আপনি দেখুন, সমস্ত সারা পৃথিবীর সমস্ত লোক এসছেন প্রধানমন্ত্রীজিকে এত সম্মানের সাথে দেখে। আজকে যে জায়গায় ভারতকে নিয়ে গেছেন, 5 ট্রিলিয়ন অর্থনীতির অবস্থার মধ্যে আমরা চলে গেছি, এরই মধ্যে আমরা তৃতীয় স্থানে যাওয়ার চেষ্টা করছে। একদিক দিয়ে প্রধানমন্ত্রী অর্থনৈতিক ভাবে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম করছে, আরেক দিক দিয়ে দেশকে যাতে আমরা সিকিউর থাকতে পারি। এতদিন ধরে আমাদের সৈন্যদের গলা কেটে আমাদের দেশে ফেলে রাখতো, আর যখন প্রধানমন্ত্রীজি বলছেন ऐसा नहीं होगा, छोड़ेंगे नहीं लोगो, एक एक करके बदला लूंगा, যখন উনি সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে কিন্তু মুখ একদম ছোট হয়ে গেছে, আর কোনো খবর নেই। আর চায়নার কথা আপনারা জানেন, ডোকালামের ঘটনা তো আপনারা জানেনই। হাজার হাজার বর্গ কিলোমিটার চায়নারা এখন আমাদের দখল করে নিয়েছে। এখন অরুণাচল নিয়ে ওরা কথা বলে, এইগুলো এখন কিন্তু খালি মুখেই বলে, আর কদিন বাদে মুখও বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন 56 ইঞ্চির যে সিনা, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কাজে আমাদের চিন্তা করার কিছু নেই। বন্ধুগণ, আমি নিশ্চিত আমরা তো জিতবই, দুটো সিটই আমরা জিতবো। কিন্তু যেটা এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন যে কত ভোট আমরা পেয়েছি, সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের মহারানী কৃতি সিং যে দেববর্মা মহোদয়া যে যখন পার্লামেন্টে যাবেন তখন যাতে এইভাবে যেতে হয় যে মানে হাইয়েস্ট স্কোরার, সবচেয়ে বেশি ভোটে আমি জিতে এসেছি। কাজে আমাকে দেখতে হবে 1 নম্বর যেন এই আমাদের এই যে স্টেট যে আমাদের কনস্টিটিউশন, তার থেকে আমরা সবাই মিলে পাস করাবো। বন্ধুগণ, এই দেশকে যদি বাঁচাতে হয় এখনো সময় আছে, বিভ্রান্তির কোনো স্থান নেই। এদেরকে তো বলে লাভ নেই। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি যে আপনারা কেন এই রক্তমাখা হাতের সাথে হাত মিলিয়েছেন। আমার যারা 3 জন বিধায়ক তারা উত্তর দিতে পারেনি। উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন? মাথা হেড করে বসে আসছিল, তারা উত্তর দিতে পারেননি, কি বলবেন? কিন্তু এখন ওরা আবার একসাথে হয়েছে, কারণ একজনের পায়ের নিচে মাটি নেই, আরেকজনের পায়ের নিচেও মাটি নেই। এখন হাওয়ার মধ্যেই আছে ওরা, জানি না আলটিমেটলি কোথায় যাবে। হয়তো বা মনে হতে পারে যে তারা এক্সটিংক্ট হয়ে যাবে, কোন এক মিউজিয়ামে রাখতে হবে, কোন এক সময় বলতে হবে ত্রিপুরাতে এই কমিউনিস্ট ছিল, এরা এইরকম দেখতে, এইরকম কংগ্রেস ছিল, এরা এইরকম, এবং তাদের স্থান হবে মিউজিয়ামে একদিন দেখবেন। আমি বলে গেলাম, হয়তো আমরা থাকবো না। এখানে ভারতীয় জনতা পার্টি পণ্ডিত দীনদয়ালজির আদর্শে বিশ্বাস করে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করে। আমরা দেশ আগে, দেশকে নিয়ে প্রথমে আমরা চিন্তা করি, তারপর আমাদের পার্টি নিয়ে চিন্তা করি, তারপর নিজে। এই ধরনের মানসিকতা, একদিকে আধ্যাত্মিক চিন্তাধারা। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, সারা ভারতবর্ষে কিরকম একটা অবস্থা আপনারা চিন্তা করুন, বলুন তো। আপনারা তো নিজেও দেখেছেন, আমরাও দেখেছি। একটা আস্থার বিষয়, ধর্মের বিষয় না। সেখানে সব ধর্মের সবাই উপস্থিত ছিল। 500 বছর যেখানে কত মানুষ শহীদ হয়েছে, সেই জায়গার মধ্যে এই যখন অযোধ্যাতে এই
রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, মনে হচ্ছে এই দেশের মধ্যে আবার রামরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রায়শ কথায় কথা আমরা কি বলি যে আরে রামরাজ্য নাই, রামরাজ্য নাই, এখন আর রামরাজ্য নাই। কিন্তু অর্থাৎ রামরাজ্যের সময়ও 500 বছর আগে এই আমাদের ভারতবর্ষের মধ্যে মানুষ তার যে যে সমস্যার সমাধান যখন যেত প্রভু রামের কাছে, সেই সমস্যার সমাধান হতো। আইনের শাসন ছিল, সেই শাসন প্রধানমন্ত্রী 22 তারিখ জানুয়ারি যখন সে প্রাণ প্রতিষ্ঠা করলো, মনে হচ্ছে আবার ভারতবর্ষ আবার রামরাজত্ব আবার নতুন ভাবে শুরু হয়েছে। বন্ধুগণ, জাতি জনজাতি আমরা সবাই একসাথে এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধানমন্ত্রীজি সারাটা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করে, আমরাও চেষ্টা করি সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করার, এবং সেইভাবে আমরা কাজ করব। কারণ মানুষের জন্য আপনাদের ভোটে যারা এখানে জনপ্রতিনিধি হন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু এই একমাত্র বিজেপি সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার সবসময় মানুষের সাথে রাখতে চায়। আপনারা একটু ভাবুন, সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান, এটা তো আর পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন সময় করেন না। অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক সবসময় রাখার জন্য উনি মন কি বাত অনুষ্ঠান প্রতি লাস্ট রবিবার প্রতি মাসে উনি করেন। সেটা কি কারণে? 4-5 লোকের সাথে কথা বলেন, কমিউনিকেট করে মানুষের সাথে যখন কথা বলবেন আমরা, তবে দেখবেন ওর সাথে সম্পর্ক স্থাপন হয়। কারণ আপনার কাজের কারণে হয়তোবা যারা মন্ত্রী হয়, যারা জনপ্রতিনিধি হয়, অনেক সময় মানুষ থেকে দূরে যাতে না যায়, সেই ব্যবস্থার আরেক নাম হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আমরা চাই না, প্রধানমন্ত্রী বারবার আমাদের মার্গদর্শন করাচ্ছেন যে এইভাবে আমাদের চলা উচিত, মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমি এর মধ্যে গত 2022-এ একটা অ্যাপ বের করেছিলাম। সেখানে পোর্টালে কি দিয়েছি আমরা, আমার সরকার করে। আমার সরকারের কি লাভ, যে সমস্ত গ্রামে গঞ্জে যখন মানুষ গিয়ে দেখবে এই রাস্তাটা খারাপ, ফটো তুলে সেটাকে আপলোড করবে। কোন জায়গায় ইলেকট্রিসিটি খারাপ, সেটাকে ফটো তুলে আপলোড করবে। তখন সেটা ওখানকার যে আমাদের ভিলেজ কমিটি বা আমাদের যে জিপি লেভেলে যদি সেটা সমাধান না হয়, এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলে যদি সমাধান না হয়, ডিস্ট্রিক্ট লেভেলে আসবে। ডিস্ট্রিক্ট লেভেলে যদি সমাধান না হয়, চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যেন কাজটা সম্পূর্ণ হয়, এর জন্য আমরা সেই পোর্টালের নাম দিয়েছি আমার সরকার। অর্থাৎ আমরা সবার সাথে আমরা থাকতে চাই। বন্ধুগণ, আমরা বহু দেখেছি এতদিন ধরে জনজাতিদের ভোট ব্যাংকে পরিণত করেছে, কিন্তু এখন জনজাতিরা বুঝে গেছে এই ত্রিপুরাকে বা জনজাতিদের যদি উন্নয়ন করতে হয়, একমাত্র মোদীজি সেটা পারবেন। যে কারণে আমাদের সাথে আইপিএফটি এবং ত্রিপুরা মাথায় একসাথে আমরা হয়েছি, এবং এই যে ঐক্যটা আমাদের হয়েছে, এই যে অ্যালায়েন্স হয়েছে, আমি আশা করি আগামী, আমরা তো রেখে যাব না, কমসে কম 50 বছর সেই ঐক্য থাকবে, এবং আমরা ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করব। একজন আরেকজনকে সন্দেহের চোখে আমরা দেখবো না, একজন আরেকজনের মনের কথা বুঝতে চেষ্টা করব। যদি না হয় সেটা বলবো, তবে ঐক্যের মাধ্যমে, যেটা থানসা বলে, সেটার আরেকটা নাম আমি বলছি ইংরেজিতে, যাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ সমস্ত আমরা বিভিন্ন আমাদের চিন্তা ভাবনা বিভিন্ন রূপে সঙ্গে আমরা আছি, কিন্তু সবকটার মধ্যেই কিন্তু আমরা আমাদের পণ্ডিত দীনদয়ালজি কি বলছেন, যে একটা বীজ যদি একটা বীজ যদি আপনি মাটির মধ্যে পুঁতে দিন, সেখান থেকে যখন সেই গাছটা হয়, তার ফল হয়, ফুল হয়, তার গাছ পাতা হয়, বিভিন্ন স্টাইলের হয়, কিন্তু আসলটা কোন জায়গায়? বীজ থেকে কিন্তু আমাদের উৎপত্তি। সেটা যেন আমরা নিজেদের সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো যাতে আমরা ভুলে না যাই। আমরা মহারাজাদের সম্মান দিতে আমরা জানি। সিপিএম এর কমিউনিস্টরা এসে মহারাজাদের ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল, ওদের নামই নিত না, কিন্তু আমরা জানি মহারাজাদের যে ধরনের কাজ ওনারা করে গেছেন, রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ, সব জায়গায় আমরা দেখতে পাই। সেখানে সেই জায়গার মধ্যে আমরা এসে মহারাজার নামে বীর বিক্রম কিশোর যে এয়ারপোর্ট, তার নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার হাত ধরে সেখানে মর্মমূর্তি প্রতিষ্ঠিত করা হয়। এবং এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন অন্য সাইডে চলে আসতো, সেই যে আগের যে মূর্তিটা আছে সেটা যদি আমরা চেঞ্জ করি, তাহলে এটা ফাইবার গ্লাসের যেহেতু ভেঙে যেতে পারে, এর জন্য আমাদের ত্রিপুরা সরকার থেকে আমাদের এয়ারপোর্ট অথরিটিকে বললাম একটু জায়গা দিন, ওনারা জায়গা দিল।
এই মাসখানি আগে নতুন ভাবে আবার মহারাজার ওনাকে আমরা মর্মমূর্তি সেখানে ব্রোঞ্জের সেখানে আমরা আবার প্রতিষ্ঠিত করলাম। শুধু তাই না, আমার বাড়ি কামানচেবনির সামনে আপনারা জানেন একটা আইল্যান্ড আছে মসজিদ পট্টি ঠিক ওই দিক থেকে যদি বেরোন আপনারা, সেই আইল্যান্ডের নাম গোত্রহীন। আমরা ছোটবেলায় দেখেছি ওখানে মাইল ফলক ছিল, 0 মাইল ফলক, সেই মাইল ফলক মাটির নিচে চলে গেছে। এখন যেহেতু এরকম একটা অবস্থায় এসেছি, সেটাকে আবার পুনরুদ্ধার করেছি এবং সেই যে জায়গাটা কামানচেবনির পাশে আইল্যান্ড, তার নাম দিয়েছি, ওখানেও মহারাজা বীর বিক্রমের মর্মর মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং বীর বিক্রম চৌমনি নাম দিয়েছি। যে জায়গা এত বছর ধরে কমিউনিস্টরা রাজত্ব করে ইচ্ছে করে ওরা চাইতো না যে এগুলোর নামকরণ হোক, এবং আমরা বারবার চেষ্টা করছি। আমরা জানেন 28টা মাত্র এডিসি আসন সংখ্যা, আমরা চাই 28টা সংখ্যা দিয়ে 28টার মধ্যে আমাদের জাতি, 19টা জাতিগোষ্ঠী আছে আমাদের ট্রাইবেল এলাকায়, কিন্তু তাদেরও সাব ট্রাইবস আছে, তাদের যাতে ওখানে রিপ্রেজেন্টেশন থাকে তার জন্য 50 আসন করার জন্য আমরা দিল্লিতে পাঠিয়েছি। আপনারা জানেন আমাদের ছেলে মেয়েরা আছে যারা জনজাতিরা, তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার থেকে আরম্ভ করে বিভিন্নভাবে বিভিন্ন যে হোস্টেলগুলোতে থাকে সেখানে ওনাদেরকে লজিস্টিক সাপোর্ট আমরা দিই। ওনাদের যাতে ইউপিএসসি পরীক্ষা হোক, টিপিএসসি পরীক্ষা হোক, বিভিন্ন যে ধরনের পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে বিনা পয়সায় ওনাদের এই ত্রিপুরা সরকার থেকে আমরা চেষ্টা করি ওনাদের উন্নয়ন। আমি বারবার বলি, প্রধানমন্ত্রী যেটা বলেন যে নর্থ ইস্টে যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশও ডেভেলপ হবে না। আর আমি বলছি জনজাতিদের যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ত্রিপুরাও কোনদিন ডেভেলপ হবে না, এবং সেই দিশায় আমরা কাজ করছি। সবকে সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এই নীতি নিয়ে সবাই আমরা মিলে প্রধানমন্ত্রী যে 4 জাত আমাদের বলেছে, সেই 4 জাতের যদি উন্নয়ন হয় আমি নিশ্চিত যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নিশ্চিত আমরা বানাবো। এবং এই কারণে আপনাদের এই আঙ্গুলের খেল কিন্তু আপনাদের হাতে। কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? পদ্ম চিহ্নে ভোট দেবেন, মোদীজিকে ভোট দেবেন। আর পূর্ব আসনে কাকে ভোট দেবেন? মহারানী কৃতি সিং, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়কে ভোট দিতে হবে। এবং পশ্চিম আসনে আমি জানি না, এখানে রাস্তা দিয়ে অনেকে পশ্চিম আসনের লোক যাচ্ছেন হয়তো, তাদেরকে বলবো আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ। কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম, সিপিএম এর কর্ণধার জিতেন চৌধুরীর, হেডলাইন্স ত্রিপুরাতে। লাস্টে উনি বলছেন আপনারা চিন্তা করবেন না, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। কইছে তো নীরব বিপ্লব হবে, ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন, কালকেই বলেছে উনি যে এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। হবে না? বন্ধুরা, আজকের এই যোগদান সভা এটা কোনো বড় নির্বাচনী সভা নয়, যোগদান সভা। এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএম এ রয়েছে ওনারা এসছেন, ওনাদেরকে আমি স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, এই ডিস্ট্রিক্টের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয়, আর সম্পাদী এখানকার কাউন্সিলর, আমার নাম লিখে অক্ষণে দিচ্ছে তারা, কত পণ্ডিত। এখন বাদ রয়েছে যে সুশান্ত দেব, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি, নজওয়ান, বিশালগড় থেকে এমএলএ,
আর রয়েছে সবচেয়ে শান্ত কর্পোরেটর কে? জয়া ধানর। ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে। আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা। আর এখানে তো মহিলাই মহিলা, জেন্টস আছে। তোমরা কজন আছো জেন্টস? এরা তো এখানে তো 90% মহিলা, 10% জেন্টস। আবার জেন্টসরা হাসেও শুনলে তোমরা লজ্জা লাগে না? এরা 90% আয় বেরিয়েছে, তোমরা 10%। পাপিয়াদের লইলে 100% হয়ে যাবো গা। বন্ধুরা, নির্বাচনী জনসভা, যোগদান জনসভা, আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোনো মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করবো। তো সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকলাব জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি। মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনোদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। এদের তো আরো কাহিনী আছে। আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম তা আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে 2 ফুট উঁচা একটা লাগিয়ে দেবে। মানে আপনি নিজে তো কথা বলতেই পারবেন না, মিছিল মিটিং করলে ডিস্টার্ব করবে, তারপরে আপনি কার্যক্রম এখানে রেখেছেন, ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে, আর তারপরে আপনার
ঝান্ডা লাগিয়েছেন, 4 ফিট তার উপরে 8 ফিটের ঝান্ডা লাগিয়ে দিবে। মানে ইলেকশন মানে রাজ্যের মধ্যে ত্রাস তৈরি করে রাখা, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই। রাজনীতিকে और ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে কমিউনিস্ট পার্টিরা। আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, কারা হয়েছিল? তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা। আজ এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসছে, এক ক্যান্ডিডেট ওনাদের। সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল? এই 6 আগরতলা থেকে আপনাদের এখন বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি, পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়ায়। সিপিএম ধরে চল চল, সিপিএম ধরে আই, ফ্লোমাইন পিটা গিয়ে মরে, তিনি এসির নিচে বইয়ে থাকে। আর ক্যামেরা দেখলে এমন করে গামপালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়ে মুছবো। ওনার উংলি দিয়ে এমন কষ্ট করানোর দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল দিয়ে ঘুরে তেনে লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা। সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি, সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্টু ভাঙ্গা লাগছে। পার্টি অফিস আমিও গিয়েছি, মেলার মাঠে দিন দুপুরে গিয়েছি। যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার, রীতিনীতি, সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি। গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি, আমার শপথ গ্রহণ আছে, আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আর আপনি কি করেছেন এতদিন যাবত? আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে, সমঝোতা। এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে 6 নম্বরে ডেবাই হয়। কি অবস্থা! এই দিন ভেবেছিল 6 আগরতলার লোক দেখতে হবে, কমিউনিস্টের অফিস থেকে মিটিং করে বেরোবে। তাহলে এতটা বছর সিপিএম কংগ্রেসের মারামারি দরকার কি ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানুষের উপর অত্যাচার করার দরকার কি ছিল? কংগ্রেস করার সুবাদে বিপিএল কার্ড পর্যন্ত কেটে দিত, মনরেগার কাজ পর্যন্ত দিত না গরিবদেরকে। এই ছিল কমিউনিস্টদের রীতিনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আপনারা বাড়ি বাড়ি যান, সবার কাছে, মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য। মানুষ দেবে আমাকে আশীর্বাদ। কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে।
কমিউনিস্টের উপরে নেতাগুলি একত্রিত হয়ে গেছে তাদের সঙ্গে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের পেট চালানোর জন্য পার্টি চাই। কারণ কি এরা কোনো রোজগার করে না, পার্টি করাই তাদের প্রফেশন। কমিউনিস্টের সময় এখন তো আর মেয়ে বিয়ে দেয় না। কমিউনিস্টের সময় কোনো কমিউনিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো, যদি ছেলে কি করে, ছেলে পার্টি করে, তাহলে বড় পদবি হয়ে গেছে। আর তারপর যদি কোনো একটা পদ থাকে, লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময় মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কার লোক হয়েছে? লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে। বাপরে বাপ, মনে হয় যেমন ডিএম এর লোকে বিয়া ঠিক করে। আর ওখানে এই লোকাল কমিটির মেম্বারের অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? পঞ্চায়েত দিবেননি কেউ? সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি, তার কাছে কেউ মেয়ে বিয়া দিবে? দিবে না। এখন বিয়ার লেগা, বিয়া থা করণ লেগা কংগ্রেসের লোক মিলছে গিয়া। আর যেই যে লোক মিলছে, এরার বাড়িতে কোনো মহিলা যায় না। এদের ব্যবহার মহিলাদের প্রতি সঠিক নয়। এরা মহিলাদেরকে দুর্গা রূপে দেখে না, মহিলাকে পার্বতী রূপে দেখে না, সরস্বতী রূপে দেখে না। এরা মহিলাদেরকে হেন দৃষ্টিতে দেখে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি মহিলাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। তার জন্য 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী এমপি এমএলএর জন্য মহিলাদের জন্য এনেছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য কমিউনিস্টের সময় মাত্র 6000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকের দিনে প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। মেরে মিত্র, আজকে কেন এত বড় মাত্রায় মহিলা আসছে বিজেপির মিছিলে, মিটিং এ? কারণ কি? মহিলারা জানে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পার্টি যারা স্বনির্ভর মহিলা দেখতে চায়, যারা মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্তি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা হোক, মহিলাদের নামে দেওয়ার ব্যবস্থা করেছে। ওই কমিউনিস্টরা তো মহিলাদের নামে কোনো কিছু দেয়নি, মহিলার নামে কোনো কিছু করেনি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের প্রতি ভাবনাত্মক ভাবনা দেখাতো, বলতো ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে। ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে মানে ঘরের মধ্যে মহিলাদের যে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে। মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয়, তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে।
আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, রেডির কি বানায় রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে, যেই কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে। তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো এটা তেরের নামে, রান্নাঘরে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো পোলামেন লিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিচ দিছো, না না এটা তো যে মিষ্টি লাগতেছে, একদম আমার জিব্বা দিয়া জলে পড়ছে, জালের কোনো মিষ্টি। কারণ ঘর যাইতে গেছে, গ্যাসের চুলা জায়গা, 5 কিলো চাউলও জায়গা, শৌচালয়ও জায়গা, বাড়িও জায়গা, কাগজও জায়গা। মেরে মিত্র, আমি হাসি দিয়ে বলি, মহিলাদের উপর অত্যাচার হয় শুধু আর্থিক কারণে। মানুষকে বিয়ে দেওয়ার পর আজকে কম হয়ে গেছে পণ প্রথা, বাপের বাড়িতে স্কুটার লিয়ে আমার লিগা 20,000 টাকা নগদ লিয়ায়, মদ খেয়া পয়সা উড়ানোর পর বউরে পিঠটা সেরা কয় বাপের বাড়িতে মদের টাকা লইয়া হয়। এই তো ছিল কমিউনিস্টের সময় ত্রিপুরা। আর আজ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে নারী সশক্তিকরণের ত্রিপুরা, নারী সশক্তিকরণের ভারতবর্ষ। মহিলাদেরকে যদি রেপ করা হয় তো নরেন্দ্র ভাই মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে, 18 বছর নিচে কোনো মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। এই কমিউনিস্টরা বৃন্দা করা, কংগ্রেসরা পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা করা মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে, এত বড় ফুডা লাগা, পার্লামেন্টে বিরোধ করেছে, ইতিহাস সাক্ষী, ভিডিও উঠিনি, বিরোধ করেছে না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন? একটা মহিলা হয়ে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না, মহিলা বলে। নরেন্দ্র ভাই মোদী ফাঁসির সাজা এনেছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে। কারণ কি, জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না, সে 1 ইঞ্চ জায়গার মালিকার থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। এমন হয় আমাদের এখানে কলকাতা থেকে মেয়ে বিয়ে হয় না তো তাকে জমিনের মালিকানার হাত থেকে ছাড়িয়ে দেওয়া হয়। জম্মু কাশ্মীরে 1947 থেকে চলে আসছিল, কংগ্রেস সিপিএম মেনে এগুলো রেখেছিল। নরেন্দ্র ভাই মোদী 370 উঠিয়ে বরাবর করেছে বাকি সব প্রান্তের সঙ্গে মেনে।
আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র ভাই মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লব দেব। তার মানে 50% মহিলাকে দিয়েছে মেরে মিত্র। ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়ে দিছে। একটার মধ্যে আশিস বাবা, আর একটার মধ্যে কি রিয়াং, যতীন্দ্র রাজেন্দ্র রিয়াং। মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে। আর কংগ্রেস আর সিপিএম মিলে 2 খান পুরুষ দিয়েছে। মহিলাদের কোনো স্থান নেই মেরে মিত্র। কংগ্রেস সিপিএম এ কোই স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা, করে আরেকটা। সবচাইতে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি মেরে মিত্র। তার জন্য বিপ্লব দেব যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যেভাবে নুন দেয় না, এমনিতেই যদি কুলায় উঠতে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয় ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই কইছেন, নীরব বিপ্লব। নীরব না, তেমন টের পাইছেন নাম নেই, নীরব সরব দুটোই হোক। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র। এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল। ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষের তো স্বাধীনতা ছিল না। যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু। তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজকর্ম কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করতো ত্রিপুরাতে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না, সেটাও পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো। মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। সচ বল রা হুঁ, আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়, ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি
পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরে ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি বাড়ি যান। লোকসভার ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়ি বাড়ি যেতে পারবো না। আমার জন্য আর নরেন্দ্র ভাই মোদীর জন্য বাড়ি বাড়ি যাবেন, যেতে পারবেন। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো মহিলাদের সামনে তুলে ধরতে পারবেন। আমি যে মহিলাদের বিষয়ে কথা বলেছি, এটি কি সত্যি বলেছি না মিথ্যা মনে হয় আপনাদের? কেউ মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? কার কার মিথ্যে মনে হয় হাত তোলো তো। তুলে না। আমার জন্য যাবেন আপনারা, বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন। লিফলেটটা পেয়েছেন? লিফলেট পেয়েছেন? আমার একটা লেটার আছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগানো। আর এখন যে বিপ্লব দেব মহিলাদের উপরে বলল, আমার পুরো ভাষণ শুধু মহিলাদের উপরে ছিল। আপনারা এই 6 নম্বর আগরতলার আপনাদের এরিয়ার মধ্যে মহিলাদের বিষয়ে আমি যা যা বলেছি, আপনাদের দ্বারা যেই মহিলারা এখানে আসেনি ইস কার্যক্রমে, তাদেরকে গিয়ে বলুন বিপ্লব দেব এসেছিল, উনি কথা বলেছেন, তুমি তার সঙ্গে সম্মত আছো কিনা। দেখবেন আপনি আপ সমস্ত মহিলা আপনার সহযোগ হয়ে আপনার সাথ দেবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কালকে থেকে সময় বের করে, আজকে তো রৌদ্রের মধ্যে আপনারা এসছেন, 5টা 5:30টার পর যখন রৌদ্র কমে যায় তখন বাড়ি বাড়ি ডোর টু ডোর করা, সকালে ডোর টু ডোর করা, বাড়ির কাজকর্ম করুন, কিন্তু সমস্ত মহিলাদেরকে একত্রিত করুন, সমস্ত বাড়িতে যান। দেখবেন মানুষ নরেন্দ্র ভাই মোদীকে আর বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য বসে আছে। শুধু যাওয়ার অপেক্ষা, আপনারা বাড়িতে যান, মানুষ ভোট দেবে আর সেই দিশায় কাজ করবে। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন। কে কে করবে যার হাত উঠাও। এদিকে তারা করতো না, সিপিএম এর লেগে বসতে দেয়। হ্যাঁ, এদিকে সিপিএম এর লেগে বসতে দেয়, চাইতেন না তো। কার জন্য ভোট চাইবেন? কার জন্য? নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য। কার জন্য? নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন, বাড়ি বাড়ি যাবেন, আর একটি ভোটও যাতে নষ্ট না হয়। ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক ভাবে জাগরুক, কিন্তু এই জাগরুকতাকে কমিউনিস্টরা মিসইউজ করেছে লম্বা সময়। এই জাগরুকতাকে কাজে লাগিয়ে ক্যাডার রাজ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আজকে যখন ক্ষমতা হারিয়ে গেছে, তখন দেখবেন কত মিডা মিডা কথা কয় তারা। একবার ইয়াদ করুন, 2018-এর আগে বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল, এখন এমপি আছে, তবু আপনাদের দিকে তাকায়, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের হৃদয়ের কাছে যায়। কমিউনিস্টের লোকাল কমিটির মেম্বারের দিকে তাকানো যেত না। ইয়াদ করো, ঠিক বলেছি? কমিউনিস্টের লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো আপনার চোখ খুলে লয়ে যাবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হ্যারি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা, এদের নমুনা বেচ্চা পাগলাটির মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন নি কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। তাই আমি আপনাদেরকে বলি, একটা কথা দেখছেন নি, আমি আমার রৌদ্রটা গেছে গেছেনি, এবার বুঝছেন ঈশ্বর বিজেপির লোকের গেছেনি রৌদ্রটা। ও সামান্য জায়গা রয়েছে, রৌদ্র নাই, হাওয়াও চলতেছে। কারণ
নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক। প্রকৃতিও চায়, চায় না প্রকৃতি? প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই হি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। কারণ কি, উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন। তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা, বোনেরা, ভাইয়েরা মিলেমিশে পুরো এরিয়াতে ডোর টু ডোর করে সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীর জন্য আর ভারতবর্ষের কল্যাণের জন্য, আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য, এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন। একবার আমার সঙ্গে বলেন, একবার হাত তুলে বলে, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, 6 नंबर अगरतला की, महिला मोर्चा की, महिला मोर्चा की। अब सुशांत बिहारी से युवा मोर्चा ना करले बच्चे रास्ता तो युवा मोर्चा की, देखो युवा मोर्चा स्लोगान दे महिलार आवाज बेर नहीं दीदी, युवा मोर्चा स्लोगान दे आवाज है महिला देश में टेस्ट पर एक बार युवा मोर्चा की। अरे কোনো পারো না, মহিলারা না আওয়াজে আরেকবার পারবা নি জোরে? সবাই জেন্টসরা জোর করে দেখি মহিলারা হারাইতেন পারেন কিনা। যুবা মোর্চা কি, তারা আওয়াজেই আইয়ে সুশান্ত, কি অবস্থা তোর? সুশান্তর অবস্থা কাহিল, যুব মোর্চার প্রেসিডেন্ট, তার একটা মালা দিয়ে দেন আপনারা নিচে। তুমি এভাবে থাকলে মহিলারা তোমার মোর্চাই নিয়ে যাবো গা সব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুক্তি মহানায়ক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমের প্রার্থী রাজেন্দ্র নারায়ণ আজকে মনোনয়নপত্র দাখিলের ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান শ্রী নারায়ণ করের নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব উপস্থিত সকল বন্ধুদের পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। আজকের এই মহতী সমাবেশের সভাপতি শ্রী নারায়ণ করকে সভাপতির আসনে অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। আজকে
ইন্ডিয়া মঞ্চের অন্যতম সহযোগী দল সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাতীয় কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় নেতা বিধায়ক সুদীপ রায় বর্মনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। মোদী সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে, মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপালি ঘরে তৃণমূলীকে ইনকিলাব জিন্দাবাদ। ইন্ডিয়া মঞ্চ দিচ্ছে না, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করুন। এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসন্ন লোকসভা নির্বাচনের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর প্রার্থী রাজেন্দ্র রিয়াং। সবাইকে নমস্কার। যত রূপেখা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র দেব। এই মনোনয়ন পত্র দেওয়ার জন্য যে এখানে আপনারা সামিল হয়েছে হাজার হাজার আমার শ্রদ্ধেয় অভিভাবক থেকে শুরু করে মা বোন এবং বন্ধুগণ, এখানে আমাদের এই সভার শ্রদ্ধেয় সভাপতি জাতীয় কংগ্রেসের নেতা এবং দেখছেন সবাইকে আমি নমস্কার, আশীর্বাদ আপনারা দেখেছেন যে এইবারকার লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। সংবিধান রক্ষার প্রশ্নেই হোক, গণতন্ত্র রক্ষা এবং ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য, এর সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি দূর করবার জন্য, যুববন্ধুদের কর্মসংস্থানের জন্য, কৃষক শ্রমিকদের তাদের সুযোগ পাওয়ার জন্য। সেজন্য এখন পর্যন্ত আমি দেখছি হাজার হাজার মানুষের জয় হয়েছে। আমি যেখানে পর্যন্ত গিয়েছি সেখানে মানুষ সমর্থন জানাচ্ছে। আমরা পুরো আন্দোলন পর্যন্ত বিজেপির হাত সংখ্যা এই আমবাসা টাউন হলের সামনে এসে মিছিল সমাপ্ত হয়েছে এবং এখানে জনসভা হচ্ছে। এবং যেটা বলছিলাম যে মিছিলে কিন্তু কংগ্রেসের নেতা রাজ্য নেতৃত্বদের দেখা না গেলেও
এই জমায়েতস্থলে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস বিধায়ক এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে এ রাজ্য থেকে আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন উপস্থিত রয়েছেন। ওনাকে দেখা যাচ্ছে, যদিও আমরা মিছিলের শুরুতে দেখা যায়নি, কিন্তু এই যে মিছিল শেষ হয়ে আমবাসা টাউন হলের সামনে যেই সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু এই সমাবেশ মঞ্চে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে এ রাজ্য থেকে আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনকে আমরা সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন সুদীপ রায় বর্মন রয়েছেন মঞ্চে। এখন বক্তব্য রাখছেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং। জাতি উপজাতি এবং যত দল ধর্ম নিরপেক্ষ দল আমরা पालुए वोट लिए पाइके दिल्ली असमिए चुनाव सामयनाय वो देखे एमपी के আমরা এই কথা শুনিয়া সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের পার্টির তরফ থেকে নিজেদের থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা নমস্কার জানিয়ে আপনাদের আশীর্বাদ চেয়ে আমাকে সুযোগ করবেন এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। খুবই খারাপ ক্ষমা চেয়েছি। দুই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশেষ জনজমায়েত, এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চ ভবিষ্ঠ রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয়, আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা, জাতি জনজাতির নেতা, এই পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয়, সমবেত কংগ্রেস বন্ধুরা, মায়েরা, বোনেরা, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, শুধু এলাকা নাগরিকরা, এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজেপির বিরুদ্ধে, তীব্রতার বিরোধী শুধু না, এই লড়াইটা আপনাদের লড়াই, একজন ভারতীয় লড়াই, একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন, যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান, তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী, ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সংবিধানকে মানতে চায় না, সাংবিধানিক ক্ষমতাগুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটের কর্মী হিসেবে জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আচ্ছা আমাকে বলুন, এই নির্বাচনে
এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে, সেই বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এটা তো বিকশিত ভারত যে স্লোগান, এই স্লোগানটার সাথে বেমানা। আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন, যারা জন্ম নিচ্ছেন, ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। 70 সালে বিভিন্ন সরকার কেন্দ্রে রাজত্ব করেছে। সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল। আর এই 10 বছরে মোদির জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর। তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে। গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে। আয় কি বাড়ছে সমান তাদের? আপনার আমার আয় একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের বন্ধু না। এই সরকার কিছু বড় লোকদের বন্ধু, কর্পোরেট জগতের বন্ধু। যে কর্পোরেট জগতের 1% লোকের কাছে দেশের 50% সম্পদ জমাকৃত রয়েছে। এইভাবে দেশ চলতে পারে না। ভারতবর্ষের একটা সুনাম রয়েছে, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে। সেই সুনাম আজকে নেই। আর আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন, এবং সর্বোপরি রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র, নির্বাচনে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ভিজিলেন্স লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র খতরে মে হ্যায়, বাঁচাতে হবে আপনারা আমাকে। বেকারত্বের জ্বালায় আজকে দিশেহারা, কর্মসংস্থান নেই, সরকারি দপ্তরগুলো শূন্য পদ, সেন্ট্রাল গভর্নমেন্টের শূন্য পদ পড়ে রয়েছে, ফিল আপ করার কোন রাস্তা নেই, অভিপ্রায় নেই। তারা আজকে জানেন ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী। কেন যেটা প্রকাশিত হচ্ছে দেখুন, এই যে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বলুন, প্রফিট মেকিং বডিগুলো বলুন, যেমন রেল বলুন, কয়লা বলুন, এয়ারপোর্ট বলুন, এই সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে। স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না। সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না। এবং আরএসএস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তফসিলি জাতি
তপশিলি উপজাতি যারা সংরক্ষণ